সকালবেলায় কেউ একজন এসে আকাশের মুখের উপর পানি ঢেলে ঘুম ভাঙিয়ে দিল। আকাশ লাফিয়ে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে আকাশ তো অবাক, কেননা সামনে ঈশা দাঁড়িয়ে আছে। তা দেখে আকাশ বলল, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, আমি স্বপ্নই দেখছি। ঈশা এখানে আসবে কি করে? এটা যেহেতু স্বপ্নই, তাহলে আবার ঘুমাই। আকাশ আবারও ঘুমোতে যাবে, তখন ঈশা আবারও পানি ঢেলে দেয় মুখের উপর। এবার আকাশ বুঝতে পারলো এটা স্বপ্ন নয়। এদিকে আকাশের কথা শুনে ঈশা তো হাসছে। ঈশা, তুই এখানে? আমি স্বপ্ন দেখছি না তো? না ভাইয়া, তুই কোনো স্বপ্ন দেখছিস না। এখন চুপচাপ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামবি। আমি তোর সাথে আজকে ভার্সিটি যাব, তাই এখনই তুই রেডি হয়ে নিচে নামবি। আমি কোন ক্লাসে পড়ি আর তুই কোন ক্লাসে পড়স? তুই মাস্টার্স করছিস আর আমি অনার্স দ্বিতীয় বর্ষ। তাতে কি, এখন উঠবি কি না তাই বল। উঠছি। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। নাস্তা করে ঈশা আকাশের সাথে বের হয়ে গেল। আপনারা এখন ভাবছেন ঈশাকে, তাই তো? চিন্তা করবেন না, গল্পের সাথে থাকুন, বুঝতে পারবেন। ওরা ভার্সিটিতে আসলে অনেক মেয়ে আকাশের গাড়ির সামনে আসলো আকাশের সাথে কথা বলার জন্য, কিন্তু ঈশাকে দেখে ওরা চলে গেল ওখান থেকে। ভালো তো মেয়ে পটিয়েছিস। আরে ওরা জাস্ট লাইন মারার জন্য এসেছে। চল তাহলে ভিতরে নিয়ে যা আমাকে। আকাশ ঈশাকে নিয়ে ভেতরে গেল। তখনই রনির ডাক। ওই আকাশ, এক এক দিন এক এক রকম আইটেম নিয়ে ভার্সিটিতে আসিস? এই কথা বলাতে আকাশ রনির কাছে গিয়ে ওর মুখে একটা ঘুষি দিল। এতে করে রনির মুখ থেকে রক্ত পড়তে থাকলো। বলেছিলাম না ওদের নিয়ে বাজে কথা বলবি না। এবার দেখ তোর কি হাল করি। এই বলে রনি ও আকাশের মধ্যে মারামারি হতে থাকে। রনিকে বেশি মার খেতে দেখে ওর সাথে থাকা বাজে বন্ধুগুলো আকাশকে মারার জন্য আসে। আকাশ ওদেরকেও মেরে ওখানেই শুইয়ে দেয়। প্রতিদিন মার খেতে তোর একটু লজ্জা কি লাগে না? এরপর থেকে যদি পাই তাহলে। ঈশা, চল ভিতরে যাই। ওই মারামারি শেষ করে ওরা বাড়িতে চলে আসতে থাকে। বাড়ির দিকে কিছুদের আসতেই দেখলো আরেক ঝামেলা, কেননা রনির চাচা মিস্টার কিপ্রিয়া পথ আটকে দাঁড়িয়ে আছেন। তাই গাড়ি থেকে নেমে ওনার সামনে গেল। মিস্টার কিবরিয়া সাহেব, আপনার ভাতিজাকে সামলান, নয়তো এভাবে প্রতিনিয়ত মার খেতে খেতে একদিন না মরেই যায়। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাই। আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, তার উপর রাজনীতিবিদ। তুই কিনা আমার সামনে আমার ছেলেকে মারার হুমকি দিস? এই, তোরা ওকে এখানে মার, যেমনটা ও আমার ছেলেকে মেরেছে। কিবরিয়ার লোক আকাশকে মারতে আসলে আকাশও ওদের মারতে থাকে। এতে করে আকাশ নিজেও কিছু মার খায়, কিন্তু ওদেরকে মেরেই দেয়। ওদের অবস্থা আকাশ পুরো খারাপ করে দিয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন এই আকাশটাকে, তাহলে একটু ধৈর্য ধরুন, সব কিছু বুঝতে পারবেন। তার জন্য আপনাদের গল্পের সাথেই থাকতে হবে। এরপর ওদের মেরে আকাশ গাড়িতে উঠল। ভাইয়া, বুঝলাম না, তুই বাসা থেকে বের হতে না হতে দুইবার মারামারি করা শেষ। না জানে তুই বাকি দিন তো পড়েই আছে। আরো কি কি দেখতে হবে আমাকে কে জানে। দেখ, মারামারি না করলে আমার একটু ভালো লাগে না। তার উপর কেউ যদি মার খাওয়ার জন্য চলে আসে, তাহলে আমার কি করার এতে? বুঝছি, এত শখ নেই তোর মারামারি দেখা। এখন আমাকে নিয়ে শপিং করিয়ে দে, আমি চলে যাব বাড়িতে। কি? তুই একে তো আমাকে না বলে এখানে এসেছিস, তার উপর এখন বলছিস তুই চলে যাবি 2 দিন পর। এমনটা হচ্ছে না। ওই দেখ, আমি একা যাব না ওইখানে, বুঝছিস? না, বুঝি নাই। কি? তুই একা যাবি না সে ব্যাপারটা। দেখ, তোর সাথে আমি এত ক্যাচাল করতে পারবো না। 2 দিন পর চলে যাব, তাই এই 2 দিন আমাকে তুই এই শহরটা ঘুরে দেখাবি এবং আমার যা যা লাগে সবকিছু কিনে দিবি। দেখ, আমি তোকে কিনে দিতে তো মানা করিনি, তুই এসেছিস, আরো 1 মাস থাক। না ভাইয়ের সামনে পরীক্ষা, তাই বেশি দিন থাকতে পারবো না। আকাশ কি করবে বুঝতে পারছে না, তাই ওখান থেকে একটা শপিং মলে গেল। ওখানে আকাশ ঈশার পছন্দ অনুযায়ী অনেক ড্রেস, কসমেটিক আরো অনেক কিছু কিনে দিতে থাকে। এদিকে ঈশাও আকাশের জন্য কিছু ড্রেস কেনে। আমার জন্য কেন? তুই চুপচাপ থাকতে পারিস না? আকাশ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। সবকিছু নেওয়া হয়ে গেল। আকাশের কাছ থেকে কার্ড নিয়ে কাউন্টারে দিয়ে দেয়। ওনারা বিলে ডলারগুলো রেখে কার্ড দিয়ে দেয়।
শপিং মল থেকে বের হয়ে আসলো। তখন শপিং মলের সামনে কয়েকটা ছেলে বসে বসে মেয়েদের খারাপ খারাপ কথা বলছে। ওই ভাইয়া, এখানে এসেও শান্তি নেই। কি হয়েছে? এই যে মেয়েদের টিস করা, এদের জন্য তো বের হওয়াই মুশকিল। দাঁড়া, ওদের ব্যবস্থা করতেছি। থাক ভাইয়া, এমনিতে 2 বার মারামারি করা শেষ, আর লাগবে না। ভাইয়া চল এখান থেকে। আকাশ ঈশার কথায় ওখান থেকে চলে আসতে যাবে, তখনই আসার আগে ওই ছেলেগুলোর গালে কয়েকটা থাপ্পড় দিয়ে দেয় আকাশ। ভাইয়া, তোকে না মানা করছি। ওরা তোকে বাজে কথা বলেছে, ছেড়ে দেই কি করে? ভাইয়া তুইও না। ওরা ওখান থেকে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে ঈশা ওর রুমে চলে যায়। এইদিকে ঈশা কেন এসেছে, কখন এসেছে, আকাশের পরিচয় কি, তা আপনাদের একটু পরেই বলছি। এখন একটু ফ্রেশ হয়ে আসি, কিছুক্ষণ অপেক্ষা করুন। চলুন এবার আকাশের পরিচয় দিই। আকাশের পুরো নাম হলো পারভেজ হোসেন আকাশ, আমাদের গল্পের হিরো। আকাশের আব্বু এই শহরের ব্যবসা করে। এই শহরের সবাই ওনাকে শাহজাহান চৌধুরী নামেই চেনে। ওনার স্ত্রী মানে আকাশের আম্মু মিসেস পারুল আক্তার, উনি হাউস ওয়াইফ। বাড়ির সব কাজ কাজের লোকেরা করলেও রান্নাটা উনি নিজের হাতেই করেন, কেননা আকাশ ওর মায়ের হাতের রান্নাই বেশি খায়। আকাশের আরো কয়েকটা কোম্পানি আছে এই শহরে। উনি এখানকার ধনী লোকেদের মধ্যে 3য় স্থানে আছেন। বাকি রইল ঈশার পরিচয়। ঈশা হলো আকাশের ফুফাতো বোন, যে বর্তমানে আকাশদের বাড়িতে কয়েকদিন বেড়াতে এসেছে। ঈশার সম্পর্কে বাকি তথ্য পরেই জানতে পারবেন। বাকি রইল গল্পের নায়িকা, তার সম্পর্কে আরো পরে আপনাদের বলবো। এখন আপাতত গল্পে ফেরা যাক। ঈশা রান্নাঘরে গিয়ে ওর মামির চোখে হাত দেয়। কে কে আমার চোখে হাত দিয়েছে? এইদিকে কেউ কিছু বলছে না, তাই আকাশের আম্মু ভালো মতো হাত ধরে বুঝতে পারলো। আরে ঈশা, তুই এখানে কখন এলি? আমাদেরকে তো একটু জানালিও না। আম্মু, ও সকাল এসেছে। এই কথা শুনে আকাশের আম্মু একটু আশ্চর্য হলো। কি, ঈশা সকালে এসেছে, অথচ আমার সাথে এখন দেখা করছে? সকাল থেকে কোথায় ছিলি তুই? আম্মু তাহলে শোনো। এরপর আকাশ সকাল বিকাল ঘটে যাওয়া সব ঘটনাগুলো ওর আম্মুকে বলল। শুধু মারামারি করেছে তা বাদে। এটা কিন্তু ভালো করিসনি তুই ঈশা। একে তো সকালে এসে এখন আমার সাথে দেখা করছিস, তার উপর বলছিস 2 দিন পর চলে যাবি। তুই এখানে 1 মাস থাক আগে, তারপর আমি ভেবে দেখব তোকে পাঠানো যায় কিনা। দেখো মামি, সামনে আমার পরীক্ষা, তার উপর সব কসমেটিক শেষ। তাছাড়া পরীক্ষা দেওয়ার সময় তো এটুকুই সেজে গুজে যেতে হবে, তাই না? তুই কি পরীক্ষা দিতে যাবি নাকি ছেলে পটাতে? দুটোই। ঈশা ওখান থেকে চলে যায়। এদিকে আকাশের মোবাইলে কল আসলো। আকাশ চলে আসে নদীর পাড়ে, কেননা এই নদীর পাড়ে একটা পাহাড় আছে। এই পাহাড়ের ভেতরে আকাশ আরেকটা রাজ্য চালায়। ওই রাজ্যটা হলো মাফিয়া কিং এর রাজত্ব। মাফিয়া জগতে সবাই আকাশকে একে নামেই চেনে, কেননা একে নাম শুনলে বাকি সব মাফিয়া ভয়ে পালিয়ে যায়। ওখানে যেতেই সবাই একে নামে জয়ের ধ্বনি তুলে দেয়, কেননা একে সবসময় কালো পোশাক পরে আসে, মুখে থাকে সবসময় মাস্ক। একে ওর চেয়ারে বসে পড়লো। আমার হয়তো কয়েকদিন রাজত্ব চালাতে পারবো না কিছু সমস্যার কারণে, হয়তো আমি দেশের বাহিরেও যেতে পারি, তাই ততদিন আসিফ আমার দায়িত্ব পালন করবে। আমি ওর সাথে যোগাযোগ করব, নিজে থেকে আমার সাথে কেউ যোগাযোগ করতে যাবেন না। আকাশ ওখানে আরো কিছু কথা বলে চলে আসলো। এদিকে 3 দিন কেটে গেল ঈশার পরীক্ষার সামনে। তাই ঈশার আম্মু আকাশের আম্মুকে কল দিয়ে জানায়, ভাবি একটা কথা বলার ছিল। কি কথা? এরপর ঈশার আম্মু সব কথা শুনে আকাশের আম্মু রাজি হয়ে যায়। এদিকে ঈশা নিচে নেমে আসে, ওর জিনিসপত্র গুছিয়ে আকাশের সামনে এসে বলে, ভাইয়া আমি চলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাবি। চল আমি তোকে এয়ারপোর্টে দিয়ে আসি। হ্যাঁ চল। আম্মু, আমি ঈশাকে এয়ারপোর্টে দিয়ে আসতেছি। ঠিক আছে, সাবধানে যাবি। ওখানে গিয়ে কোনো মারামারি করবি না। কোন জায়গার কথা বলছো? কোনো জায়গার না। আকাশ ঈশাকে নিয়ে গাড়িতে বসলো। এদিকে ওরা কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে আসলো। আকাশকে এয়ারপোর্টে সিকিউরিটি এবং সবাই চেনে, তাই আকাশ ঈশাকে নিয়ে ভেতরে গেল। বোন আমার, সাবধানে যাবি, বাসায় গিয়ে কল দিবি। আমি তাহলে এখন যাই।
হচ্ছে না ভাইয়া, কারণ তুইও আমার সাথে বাংলাদেশে যাবি। কি আমি কেন যাব? তুই যাবি কিনা তা বল। এইদিকে আকাশ ভাবতে থাকে, যদি না বলে দিই তাহলে ঈশা কষ্ট পাবে, আর যদি হ্যাঁ বলে দেই তাহলে ঈশা খুশি হবে। কিন্তু আমি তো পাসপোর্ট ও শার্ট প্যান্ট কিছুই আনিনি, তাই রাজি হয়ে যাওয়াটা ভালো হবে। কি ভাবছিস? ভাবছি আমি যাব কি করে, আসার সময় তো কিছুই আনিনি। আমি জানতাম এমন কিছুই বলবি, তাই আসার সময় পাসপোর্ট নিয়ে এসেছি তোর। বাকি রইল শার্ট প্যান্ট, ওইগুলো তোকে দেশে নিয়ে গিয়ে কিনে দিব। আকাশ কোনো উপায় না পেয়ে ঈশার সাথে চলে এলো বাংলাদেশে। কেননা সে ভেবেছিল কি আর হয়ে গেল কি। বাংলাদেশে আসার পর এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলে আকাশের ফুফু ফুফা ওনারা দুজনই সামনে দাঁড়িয়ে আছেন। তাই আকাশ ওনাদের পায়ে সালাম করলো। সত্যি আকাশ, আমাদের অনেক ভালো লাগছে, কারণ এই প্রথম তুমি বাংলাদেশ এসেছো, তাও ঈশা অনেক চালাকি করে নিয়ে এসেছে। তাও ভাবি না থাকলে তো সম্ভবই হতো না। পোপা এই জন্যই তো বলি পাসপোর্ট ওর কাছে কিভাবে এলো, কারণ পাসপোর্ট তো আম্মুর কাছে থাকে। ভাবি দিয়েছে। এখন কথা না বলে আয় আমাদের বাসায়। এইদিকে আকাশ চলে আসে ঈশাদের বাসায়। কেননা এই প্রথম আকাশ এ বাড়িতে এসেছে। ছোট থাকতে একবার এসেছিল, তখন ঈশার বাবা মা অতটা বড় লোক ছিলেন না। আকাশের আব্বু ওনাদের টাকা দিয়ে সাহায্য করায় আজকে ওনারা বাংলাদেশের শত শত কোটি টাকার মালিক। পোপা, তোমাদের তো অনেক উন্নতি হয়েছে দেখছি। হ্যাঁ, তোমার আব্বু আমাদের সাহায্য করাই আজকে আমরা একটা ভালো অবস্থানে আছি। এখন ভিতরে যাই। আকাশ ওনাদের সাথে ভেতরে গেল। আকাশ ওখানে সোফায় বসে আছে, ওর ফুফা ফুফিদের সাথে কথা বলছে। এদিকে ঈশা ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। ঈশা, ওকে ওর রুমটা দেখিয়ে দে। আকাশ, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার ফুফু তোমার জন্য পছন্দের খাবার রান্না করেছে। আচ্ছা ফুপু। আকাশ উপরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ঈশা একটু লুঙ্গি এনে আকাশকে দেয়। আকাশ ফ্রেশ হয়ে অনেক কষ্ট করে লুঙ্গিটা পরে বের হয়। এতে কাজের লোক হতে যারা দেখছে সবাই হাসছে। অনেক কষ্টে লুঙ্গিটা ধরে আকাশ খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে আকাশ ঘুমিয়ে পড়লো, কেননা রাত 11টা বেজে গেছে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ওর পরনে লুঙ্গি নেই, তাই তাড়াতাড়ি করে লুঙ্গি খুঁজে পরে নেয়। এদিকে ঈশা তো দরজা খোলার জন্য তাগাদা দিয়েই চলেছে। আমি 30 মিনিট পর আসতেছি। ভাগ্য ভালো লুঙ্গি ভেতরে, নয়তো মান ইজ্জত সব শেষ হয়ে যেত। ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে নিচে নামে। ওখানে আকাশের ফুফা ও ফুফি, ঈশা ওরা সবাই ছিল। তা আকাশ, এখানে থাকতে তোর কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলো না ফুপা, অসুবিধা হবে কেন? এখন অসুবিধা হচ্ছে এই লুঙ্গি নিয়ে, এটা সামলাতেই তো কষ্ট হয়। আকাশের কথা শুনে বাকিরা হেসে দেয়। চিন্তা করিস না ভাইয়া, তোকে আজকে আমাদের এখানে বড় শপিং মলে নিয়ে যাব। ওখান থেকে তোর জন্য ভালো ভালো দেখে পোশাক কিনে দিব। তা না হয় ঠিক আছে, কিন্তু তুই এখানে কেন? এমন পোশাকে কই যাবি? তোকে তো বলাই হয়নি, আমি ভার্সিটিতে যাব, তাই তুই আমার সাথে যাবি। ঠিক আছে, কিন্তু শপিং? আচ্ছা চল। ঈশা আকাশকে নিয়ে শপিং এ যায়। ওখানে আকাশের পছন্দ অনুযায়ী সব কিনে দিতে থাকে। আকাশের সব কেনা হয়ে গেল। ঈশা চল, হয়ে গেছে। আচ্ছা চল। এইদিকে আকাশ শপিং মল থেকে বের হতে যাবে, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে আকাশের ফোন পড়ে যায় হাত থেকে। ভিড়ের মধ্যে মেয়েটা আকাশের মোবাইল তুলে নেয়। মোবাইল তুলে দেওয়ার সময় আকাশ মেয়েটার হাতে একটা ট্যাটু দেখে। ট্যাটু দেখতে অনেক সুন্দর, তবে রং দিয়ে আঁকা হয়েছে। ভিড়ের মধ্যে আকাশ মেয়েটাকে হারিয়ে ফেলে। ওখান থেকে বের হয়ে আকাশ চলে আসে ঈশার সাথে ভার্সিটিতে। ভার্সিটির গেট দিয়ে ঈশা ওর গাড়ি নিয়ে ঢুকলো। তখন অনেক ছেলে ঈশার দিকে তাকিয়ে থাকে, কেননা ঈশাও কম সুন্দরী নয়। কলেজে 40% ছেলেই ঈশাকে পছন্দ করে। ওরা গাড়ি থেকে বের হওয়ার আগে আকাশ দেখে চারদিকে সব ছেলেরা ওদের দেখছে। এদিকে আকাশের মেজাজ তো অনেক খারাপ। প্লিজ ভাইয়া, এখানে এমন কিছু করিস না। এখানে ভালো ছেলেদের সাথে খারাপ ছেলেরাও থাকে। এখানে রাজনীতি পাওয়ার কারণে ওরা এইসব করতে সাহস পায়। তাছাড়া তুই এখানে এসেছিস, আমার সাথে ঘুরে দেখবি। কোনো ঝামেলা করার দরকার নেই। ওই দেশে তোকে সবাই চিনে, কিন্তু এখানে কেউ চিনে না। এদিকে আকাশ ভাবলো, এখানে এমন কোনো মাফিয়া নেই যে আমার নাম শুনেনি। নাম এখন। নামছি।
আকাশ ও ঈশা একসাথে নামলো। তখন অনেক ছেলে মেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ভাইয়া দেখছিস ওরা কেমন করে তাকিয়ে আছে? ওদের দিকে না তাকিয়ে ক্লাসরুমে চল। আকাশ ঈশার সাথে ওর ক্লাসরুমে চলে গেল। এদিকে আকাশ বসে আছে ছেলেদের সাথে। তখন অনেকে রুমে ঢুকতে থাকে। হঠাৎই একটা ছেলে মার খেতে খেতে রুমে আসে, আর ওই ছেলেটাকে মারছে একটা মেয়ে। মেয়েটার নাম হচ্ছে রোজা চৌধুরী। রোজা ক্লাসরুমের ভেতরে আসে। প্লিজ ভাইয়া, আমাকে ওর হাত থেকে বাঁচান। ওরা আপনাকে মারছে কেন? কয়েকটা ছেলে ইচ্ছেকের ওর গায়ের ওপর আমাকে ফেলে, তাই মেয়েটা আমাকে। বুঝতে পেরেছি। এক্সকিউজ মি, গায়ে পড়ার জন্য কেউ একজনকে এভাবে মারে? আকাশের কথায় রোজা অনেক অবাক হয়, কেননা আজ পর্যন্ত কেউ রোজার সাথে এভাবে কথা বলেনি। সেই জন্য আমি ওকে কেন মেরেছি তাকে এখন তোর কাছ থেকে জানতে হবে? হবে। সামান্য গায়ের উপর পড়ার জন্য এভাবে কেউ কাউকে মারতে পারে তা আপনাকে না দেখলে বুঝতাম না। তোর থেকে অনেক দরদ, তোকেও এর সাথে মনে হয় মারতে হবে। এদিকে ঈশা ব্যাপারটা বুঝে রোজাকে বলে যাতে করে ওর ভাইয়াকে কিছু না করে। এদিকে ঈশার একটা ভাই আছে, তা সবাই আজকেই জানলো। বাহ ঈশা বাহ, তোর এমন একটা ভাই আছে আগে তো জানতাম না। তা কবে এটাকে আমদানি করলি নাকি? রোজা কথাটা বলে হাসতে যাবে, তার আগে আকাশের হাতে গিয়ে রোজার গালে পড়ে। এতে পুরো রুমের ভেতরে সবাই নিস্তব্ধ হয়ে যায়, এবং ঈশার সাথে বাকি সবাই একটু ভয়ে আছে, কেননা এখন রোজা ওর আব্বুকে কল দেবে। এরপর কি হবে না হবে আপনারা জানতেই পারবেন। কি, তোর এত বড় সাহস আমাকে মারলি? আর একটা কথা বললে আরো একটা চড় দিব। তোর সাহস দেখে অবাক হচ্ছি। প্লিজ রোজা আপু, ভাইয়াকে ছেড়ে দেন। ছেড়ে দিতাম, কিন্তু এখন দিব না, কারণ ও আমার গায়ে হাত তুলেছে। রোজা ওর বাবাকে কল দেয়। উনি কিছু লোক পাঠিয়ে দেয়। ওরা কয়েক মিনিটের মধ্যে রুমে এসে আকাশকে মারতে থাকে। আকাশও ওদের মারতে গেলে, এই তোরা ঈশাকে ধরে রাখ, এই ছেলেটাকে ওদের কিছু করতে গেলেই ঈশার শরীরে হাত দিবি তোরা। ওরা কয়েকজন এসে ঈশাকে ধরে, তাই আকাশ ঈশার সম্মানের দিকে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। ওরা মারতে মারতে মাঠের মধ্যে আকাশকে ফেলে দিয়ে চলে যায়। বলেছিলাম না আমার সাথে লাগতে আসিস না, এখন দেখলি তো কি হলো তোর। রোজা চলে যাওয়ার কিছুক্ষণ পর আকাশের সামনে একটা মেয়ে আসে, হাত বাড়িয়ে দেয় আকাশের দিকে। আকাশ খেয়াল করে ওই সেম ট্যাটু ওই মেয়েটার হাতেও। আকাশ মেয়েটার হাত ধরে ওঠে। রোজার সাথে ঝামেলা করেছেন তাই তো? আমি তো কাউকে তেমন চিনি না, তাছাড়া আমি এমন কিছুই করিনি। এই জন্যই ওর লোকেদের হাতে মার খেলেন। নতুন ছেলে পেলে ওরা এমনই করে। এর মধ্যে ঈশা চলে আসে ওখানে। ভাইয়া তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ঈশা, ও তোমার ভাই হয়? হ্যাঁ ইরা আপু, তবে মামাতো ভাই। চলো ওনাকে হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ চলো আপু। ঈশা ও ইরা আকাশকে ধরে গাড়িতে ওঠায় এবং হসপিটালে নিয়ে আসে। ডক্টর আকাশকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকে। এই ফাঁকে ইরার পরিচয় আপনাদের দিয়ে দিই। ইরা হলো রফিক চৌধুরীর একমাত্র মেয়ে ইরা চৌধুরী। ইরা হচ্ছে আমাদের গল্পের নায়িকা। ইরা এবার অনার্স চতুর্থ ইয়ারে পড়ে। ইরা সম্পর্কে বাকি তথ্য পরে জানতে পারবে আস্তে আস্তে। চলুন এবার গল্পে ফেরা যাক। আচ্ছা, ওরা ওকে মারলো কেন? ইরা আপু আর বলো না, ভাইয়াকে নিয়ে আমি ভার্সিটিতে এনে আমার সাথে ক্লাসে নিয়ে আসছিলাম, কারণ ভাইয়ার নয়তো সময় কাটবে না, তাই ভাবলাম আমার সাথে থাকলে সময় কাটবে। এরপর একটা ছেলে এসে। বন্ধুরা, এর পরের ঘটনাগুলো আপনারা সবই জানেন, তাই নতুন করে আর বললাম না। কি, রোজার গায়ে হাত তোলার কারণে এইভাবে মেরেছে? কিন্তু তোমার ভাইয়ার সাহস আছে বলতে হবে। সাহস আছে কি না জানি না, তবে ভাইয়া একটু বেশি জেদি, বুঝতে তো পারছো। তার উপর না জেনে হাত তোলে। আচ্ছা, এখন আফসোস করে কি হবে? তোমার বাবাকে কল দিয়ে এখানে আসতে বলো। তাছাড়া তোমার মামাতো ভাইয়ের বাবা মা ভাই থাকলে ওনাদের আসতে বলো। আসলে ভাইয়া এখনে বেড়াতে এসেছে, তাই ওনাদের বলাটা ঠিক হবে না। বুঝতে পারছি। আচ্ছা চিন্তা করো না, তোমার ভাইয়া আগে সুস্থ হোক, তারপর দেখো। সত্যি তুমি না থাকলে একা একা সম্ভব হতো না। থাক এইসব কথা। এরই মধ্যে ডাক্তার আসলো। দেখুন, ওনাকে রক্ত দিতে হবে, এ পজিটিভ রক্ত।
তা 250 মিলি হলেই হবে। ডক্টর, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমি রক্ত দিব। চলুন তাহলে। ডাক্তার ইরাকে নিয়ে ভেতরে যায়। নার্স এসে রক্ত নিয়ে যায়। এরপর আকাশের শরীরে সে রক্ত দেওয়া হয়। 1 ঘন্টা পর ওরা আকাশকে নিয়ে বাড়িতে চলে আসে। ঈশার সাথে ইরাও আসে বাড়িতে। ইরা এই বাড়িতে আরো অনেকবার এসেছে, তাই ও এতটা লজ্জা পায় না। কি হয়েছে আকাশের? তেমন কিছু না। ইরা আপু, তুমি ভাইয়াকে একটু ধরে উপরে নিয়ে যাও, আমি কিচেন রুম থেকে আসতেছি। এদিকে ইরা আকাশের হাত ওর কাঁধের উপর দিয়ে নেয়। আকাশের কোমরে হাত দিয়ে ধরে উপরে নিতে থাকে। রুমে নিয়ে ইরা আকাশকে বিছানায় শুইয়ে দিতে গেলে আকাশের ভারী ইরাও আকাশের উপর পড়ে যায়। ঈশা রুমে এসে দেখে ইরা আকাশের বুকের উপর। ইরা আপু, ঘুমানোর ইচ্ছে হলে বিছানায় শুইতে, কিন্তু তুমি তো। চুপ, আমি কি ইচ্ছে করে? থাক আপু, এখন ভাইয়ার শার্ট চেঞ্জ করে দিতে হবে। এগুলো চেঞ্জ করবে কে? উফ আপু, তুমি শুধু ভাইয়াকে উঠিয়ে ধরে রাখবে, আমি শার্ট খুলে রেখে দিব। আচ্ছা। ইরা ধরে রাখে, ঈশা শার্ট খুলে রেখে দেয়। ইরা এবার আকাশের বুকের দিকে তাকায়। 6 প্যাক বডি, তার উপর অনেক সুন্দর চেহারা, সাথে বডিও। আপু, এমন করে দেখলে নজর লেগে যাবে। ঈশার কথায় ইরা চোখ ফিরিয়ে নেয় এবং অনেক লজ্জা পায়। চলো আপু, লজ্জা পেতে হবে না। ভাইয়া ঘুমাক, আমরা কিছুক্ষণ কথা বলি। তুমি দুপুরে খেয়ে তারপর বাসায় যাবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কোনো কথা হবে না, চলো আমার সাথে। এরা কোনো উপায় না পেয়ে চলে যায় ঈশার সাথে। ওখানে ওরা গল্প করতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর দুপুরে খাওয়ার সময় হয়ে আসে। তখন ইরা ও ঈশা খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষ হলে ঈশা আকাশের রুমে যায় এবং ওকে খাইয়ে দেয়, সাথে ঔষধ খাইয়ে দেয়। ঔষধ খেয়ে আকাশ ঘুমিয়ে পড়ে। এদিকে ঈশা ও ইরা কথা বলছে। আচ্ছা ঈশা, তোমার ভাইয়া কোথায় থাকে আর পরিবারে কে কে থাকে? আসলে ভাইয়াকে আমি নিয়ে এসেছি, সামনে পরীক্ষা তো, সেজন্য ভাইয়া আমাকে পড়া বুঝিয়ে দিবে। কিন্তু আমি ক্লাস করার জন্য তো ভার্সিটিতে যেতে হবে, কিন্তু ভাইয়া একা একা, তাই আমার সাথে নিয়ে গেছি। বুঝতে পারছি, কিন্তু এরপর থেকে ভার্সিটিতে গেলে আবারও তো মারবে। আপু, তোর তো কোনো কাজ নেই, তাই বলছিলাম কি, ভাইয়াকে যদি তোমার সাথে আমাদের শহরটা ঘুরে দেখাতে, তাহলে সময়ও কাটতো। কিন্তু ঈশা, তুই তো জানিস আমি ছেলেদের একদম বিশ্বাস করতে চাই না। এদের সুযোগ দিলে গায়ে হাত দেওয়া শুরু করে দেয়। চিন্তা করো না ইরা আপু, আমার ভাইয়া অন্য সবার মতো না। তুমি ভাইয়ার সাথে ঘুরলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কাল আমি ওকে নিয়ে আসবো। এখন আমি যাই। সত্যি আপু, তুমি অনেক ভালো। এরা চলে যায়। রাতের বেলা আকাশ ঘুম থেকে উঠলে ঈশা আকাশকে সবকিছু বলতে থাকে। আকাশ প্রথমে না করেছিল, কিন্তু পরে রাজি হয়ে যায়। পরের দিন সকালে ঈশা রেডি হয়ে ভার্সিটিতে যায়। এদিকে ইরা আসে আকাশকে নেওয়ার জন্য। আকাশ ইরার সাথে বেরিয়ে পড়ে, তবে সাথে কোনো গাড়ি নেয়নি, কারণ গাড়ি হলে ঘুরে মজা পাবে না। ওরা একটা রিক্সা ডাক দেয়। ইরা রিক্সাতে উঠে প্রথমে আকাশকে পরীক্ষা করতে চেয়েছে যে আকাশ কি রকম ভাবে ওর সাথে মিশতে চায়। এখানে উঠে বসেন। আকাশ ওখানে উঠে বসে। রিক্সা চলতে থাকে। এরা ইচ্ছে করে আকাশের সাথে শরীরের টাচ খাওয়ায়, যাতে করে আকাশ মতলবটা বুঝতে পারে। এভাবে কয়েকবার টাচ খাওয়ার পর আকাশ রিক্সাওয়ালাকে থামতে বলে। এই যে ভাই, রিক্সা থামান। কোনো সমস্যা? আসলে এভাবে গেলে আপনি যেভাবে আমার সাথে টাচ হচ্ছে তার উপর জায়গা কম। এভাবে একটা মেয়ের সাথে। বুঝতে পেরেছি, আপনি চাচ্ছেন আমার শরীরের সাথে যেন আপনার শরীরটা টাচ হয়, তাই তো? হ্যাঁ, তাই। আকাশের কথা ইরার অনেক ভালো লাগে, তাই ইরা এই প্রথম কোনো মেয়ের টাচে কোনো ছেলে নেমে যেতে চাইছে। দেখতে ছেলেটা স্মার্ট, কিন্তু খারাপ না, ভদ্র আছে বলতে হবে। কিছু বলছেন না যে? আচ্ছা, আমাদের দুজনের মাঝখানে যদি ব্যাগ দিয়ে দেই তাহলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, দিন তাহলে। তারপর ইরা ব্যাগ দিলে আকাশ উঠে পড়ে। এভাবে ব্যাগের কারণে ওদের কারোর সাথে কারো টাচ লাগছে না। ওরা রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাবে। আকাশও ওয়ালেট থেকে পাউন্ড বের করে রিক্সাওয়ালাকে দেয়। রিক্সাওয়ালা পাউন্ড দেখে কিছু বুঝতে পারছে না, তাই আকাশের হাতে পাউন্ড দিয়ে দেয়। এদিকে এরা ব্যাপারটা বুঝতে পেরে টাকা দিয়ে দিলে রিক্সাওয়ালা টাকা নিয়ে চলে যায়। এটা কি হলো? কোথায় কি হলো? এই যে আপনি ছোট একটা নোট দিলেন, উনি নিয়ে নিল, অথচ আমি অনেক বড় নোট দিলাম, আমারটা কেন নিল না?
ব্যাপারটা হচ্ছে আপনার কাছে যে নোট আছে ওটা এখানে চলে না, তাই ব্যাংকে গিয়ে এই নোটটা ভাঙিয়ে নেই, তাহলেই হবে। চলুন তাহলে। আকাশ ইরার সাথে যেতে থাকে ব্যাংকের দিকে। পথে কয়েকটা ছেলে ইরাকে বাজে বাজে কথা বলছে। আকাশ দাঁড়িয়ে দেখে ইরা আকাশের হাত ধরে নিয়ে গেল। এদিকে ছেলেগুলো আকাশের পিছু পিছু আসতে থাকে। ওরা ব্যাংকের কাছে প্রায় চলে এসেছে। আপনি একটা কাজ করুন। আকাশ বান্ডিল বের করে, এখান থেকে 5টা নোট ইরার হাতে দেয়। এইগুলো ভিতরে নিয়ে গিয়ে কি আনবেন তা নিয়ে আসেন। এরা নোট 5টা নিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে যায়। এরা ভেতরে যাওয়ার পর আকাশ ওই ছেলেগুলোকে মারতে থাকে। ওদের মেরে অনেকের হাত পা ভেঙে দিয়েছে। এদিকে এরা ক্যাশ কাউন্টারে 5টা নোট দেয়। ওরা 5টা নোট দেখে হিসাব করে ইরাকে এক ব্রিফকেস টাকা দেয়। এতে করে এরা অবাক হয়। আপনারা ভুল করছেন না তো? 5টা নোটের বিনিময়ে 84 লক্ষ টাকা দিচ্ছেন? এরার কথায় কেশর আবারও চেক করে, দেখে সব ঠিক আছে। পরে এরা ওখানে একটা নোট ভেঙে বাকি নোট গিয়ে ও টাকাগুলো নিয়ে বেরিয়ে আসে। এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে, তাই ওর হাতে বাকি 4টা নোট দিয়ে দেয়। আকাশ ওইগুলো রেখে দেয়। এরপর বাকি টাকা আকাশের হাতে দিলে আকাশ ওইগুলো ওর ব্যাগে রেখে দেয়। কি ব্যাপার, বাকি 4টা নোট ফিরিয়ে আনলেন? তো কি করব? ওই 4টা নোট দিলে হয়তো আমাকে টাকা মাথায় বয়ে আনতে হবে। একটা নোটে এতগুলো বান্ডেল? তাহলে চলেন পার্কে গিয়ে বসি। চলেন। এদিকে এরা ভাবে একটা নোটে 17টা বান্ডিল হলো। যদি এর কাছে থাকা পুরো বান্ডিল যদি টাকায় করি, তাহলে তো বড় বড় ট্রাকে করে টাকা নিয়ে ঘুরতে হবে। তবে যাই হোক, ছেলেটা অনেক সহজ সরল, সাথে অনেক ভদ্রও আছে। কিছু ভাবছেন কি? না, কিছু না, চলেন বসি। ওরা বসে পড়ে, তবে পাশাপাশি, যা আকাশের থেকে একটু আনইজি লাগছিল। তাই বারবার সাইডে চাপতে চাপতে পড়ে যায়। এতে ইরা হাসতে থাকে। আকাশ মাটিতে বসে ইরার হাসি দেখছে। সত্যি মেয়েটা অসাধারণ, কিন্তু সকাল থেকে আমার সাথে এমন কেন করছে? আরে পড়ে গেলেন কেন? উঠে বসেন বলে হাত বাড়িয়ে দেয়। আকাশ ইরার দিকে হাত বাড়িয়ে দিলে ইরা আকাশকে টেনে উঠাতে গেলে উল্টো আকাশের উপরে পড়ে যায়। সরি, আমি ইচ্ছে করে আপনার কোনো দোষ নেই। আসলে আমি মেয়ে হয়ে আপনাকে টেনে তুলতে পারি বলেন? এখন যদি আমার বুকের উপর থেকে সরে দাঁড়ান তাহলে আমি উঠতে পারি। এরা তাকিয়ে দেখে সে নিজে আকাশের বুকের উপরে, তাই তাড়াতাড়ি করে উঠে যায় এবং আকাশও উঠে যায়। আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে পারলে ভালো হতো। ফুচকা খাবেন? ফুচকা কি? চলেন ওখানে গিয়ে বসে বসে খাই। ওরা ফুচকার দোকানে গেল, গিয়ে ফুচকা খেতে থাকে। অনেক মজার তো। আরো খাবেন? হ্যাঁ, খাবো। এরপর ফুচকা বানাতে থাকে, সাথে ওরা খেতে থাকে। এভাবে ফিশ প্লেট ফুচকা খাওয়া শেষ। আকাশ একটা বান্ডেল এগিয়ে দিয়ে বলে, ওনার বিল দিয়ে দিন। তাই বলে পুরো বান্ডিল দিয়ে দেবেন? আমি তো জানি না। নিন, আমি দিচ্ছি। ওরা বিল দিয়ে কিছুক্ষণ গল্প করতে থাকে। এর মধ্যে ঈশা কল দিলে এরা ওখান থেকে উঠে পাশে গিয়ে কথা বলে। ইরা আপু, কোথায় আপনি? এই তো আমরা শাহবাগ রমনা পার্কে। কেন বলো তো? না, ভেবেছিলাম আড্ডা দিব, কিন্তু এখন তো আর হচ্ছে না। আচ্ছা, তোর ভাই দেখি কিছুই বোঝে না। আজকে আমাকে টাকা ভাঙাতে ব্যাংকে পাঠায়। এরপর কি হয়েছিল তা তো আপনারা সবাই জানেন, তাই নতুন করে কিছু বলার নেই। আসলে ভাইয়া প্রথম এই দেশে এসেছে, তাই টাকা সম্পর্কে কিছু চেনে না। আপনি একটু দেখিয়েন, নয়তো এই 17 বান্ডেল আজকে হয়তো দেখবেন শেষ করে ফেলেছে। একটু আগে ফুচকা খেয়েছিলাম, ওখানে পুরো একটা বান্ডেল টাকা দিয়ে দিয়েছিল। তার উপর রিক্সাওয়ালাকে ওই দেশের ডলার দিচ্ছিল। রিক্সাওয়ালা যদি নিয়ে নিত, তা যদি ব্যাংকে দিত, তাহলে এই 17 লক্ষ টাকা পেয়ে যেত। আচ্ছা ভাইয়া, এখন কোথায়? এই তো বেঞ্চে বসে আছে। কথাটা বলে তাকিয়ে দেখে আকাশ নেই, তাই কল কেটে দিয়ে খুঁজতে থাকে। কিছু দূর গিয়ে দেখে আকাশ কতগুলো পথ শিশুদের হাতে একটা করে টাকার বান্ডেল দিচ্ছে। 5টা শিশুর হাতে 5টা বান্ডেল। পাশে ওদের বাবা মা এগিয়ে আসছিল। তখন এরা ওনাদের বলে, দেখুন, উনি এই দেশে থাকে না, তাই না বুঝে দিয়েছে। এখন এই টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান দিবেন,
এইভাবে ওদের হাতে ভিক্ষা করাবেন না। ওনারা ইরার কথা শুনে চলে যায় ওখান থেকে। ওই দিন ওরা ঘোরাঘুরি করে ইরা আকাশকে বাসার সামনে নামিয়ে দেয়। ভিতরে যাবেন না? আজ না, সকালে আমি আবার আসব। তাহলে আমি রেডি হয়ে থাকবো। এই নিন, এইগুলো আপনি রাখেন। আমাকে কেন দিচ্ছেন? আসলে আমি তো জানি না কি করে খরচ করতে হয়, তাই আপনি সাথে থেকে খরচ করবেন। আমি কিছুটা রেখেছি নিজের কাছে। একটা বান্ডেল দিয়ে বাকিগুলো বাসায় রেখে দিবেন, আর আপনি একটা বান্ডেল দিয়ে কাল বের হবেন। আচ্ছা, তাই হবে। আকাশ বাসায় গিয়ে ভেতরে ঢুকে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। অন্যদিকে ইরা ওর বাসায় চলে আসে। আকাশ সন্ধ্যার সময় নিচে নামে। ফুপু, কিছু খেতে দাও। অনেক খিদে পেয়েছে তোর? তাহলে বস, আমি খাবার দিচ্ছি। দাও। সন্ধ্যাবেলায় আকাশ নাস্তা করে বের হয়, একটু আশেপাশে দেখবে বলে বাড়ি থেকে বের হয়। বের হয়ে রাস্তার মাঝে আসে, তখন রোজার সাথে আকাশের দেখা হয়ে যায়। কিরে, এত তাড়াতাড়ি কি করে ভালো হয়ে গেলি? কেন, খারাপ থাকলে খুশি হতেন নাকি? এই, তুই আবারও শুরু করে দিয়েছিস? ওই দিন আমার বোনের জন্য কিছু করিনি, আজকে যদি কিছু করার চেষ্টা করছিস তো এখানেই তোকে উচিত শিক্ষা দিব। আকাশের কথা শুনে রোজা হাসতে থাকে। কি, তুই আমাকে মারবি? এত সাহস তোর? তুই জানিস না আমি কে, কি করতে পারি আমি? আর তুই জানিস না আমি কে? তা এখন পথ আটকে না দাঁড়িয়ে সামনে থেকে সরেন। বুঝেছি, আজকেও তোকে একটা মার দিতেই হবে। এই, তোরা ওকে খাতির যত্ন কর। রোজার কথায় ওর লোকজন আকাশকে মারতে আসে, কিন্তু আকাশকে ওদের সবাইকে মেরে ওখানে শুয়ে দেয়। ওরা অনেক চেষ্টার পরেও কোনো কিছু করতে পারেনি। সবাই মার খেয়ে মাটিতে শুয়ে আছে। বলেছিলাম না আমার পিছনে লাগতে আসবেন না? এখন বুঝতে পারছেন আমি কি জিনিস? এবার আপনার পালা। আমার পালা মানে? বারে, ওই দিন যা পারিনি তা আজকে তো করতেই হবে। কি করবেন? আকাশ রোজার সামনে আসে। ওখানে এসে রোজাকে আবারও একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে রোজা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওই সময় ওখানে রকি আসে। আপনারা হয়তো অনেকে রকিকে ভুলে গেছে। রকি হচ্ছে সেই ছেলে যাকে মারার জন্য আকাশ ওদের সাথে মারামারি করে। ভাইয়া, আপনি এখানে? আর রোজা আপু, আপনি এখানে? ওই, আমি এখানে কি জন্য এসেছি তা কি তোকে বলতে হবে? না আপু, আমি তো এমনি এমনি বললাম। ভাইয়া, আপনি এত রাতে এখানে? তার উপর রোজা আপু আপনাকে কিছু করেনি তো? আমার কিছু হয়নি, তুমি এখন যাও। রকি ওখান থেকে চলে যায়। রকি চলে যাওয়ার পরে আকাশ রোজার কাছে যায়। তাহলে একটা কথা বলি, মেয়ে হয়ে এইসব কথা ঠিক না। মেয়েদের শাড়িতেই মানায়, এইসব ড্রেসে না। তাই ভালো হয়ে যান। এসব মারামারি করে কি লাভ আপনাদের? শুধু একটু পাওয়ার ছাড়া জীবনে কিছু পাবেন না। তার উপর সবাই আপনাকে খারাপ ভাববে। এতে করে আপনার কাছের লোকগুলো আপনাকে খারাপ চোখে দেখবে। আমি যা বলেছি ওই কথাগুলো একটু ভেবে দেখবেন। আকাশ ওখান থেকে চলে যায়। এদিকে রোজা ভাবতে থাকে, কে এই ছেলে যে আমাকে একটুও ভয় পায় না? ঈশা তো বলেছিল ওর মামাতো ভাই, কিন্তু এই ছেলেকে দেখে তো একটু আমাদের দেশের মনে হচ্ছে না। তাহলে কি রহস্য আছে এই ছেলের মাঝে যা আমাকেই খুঁজে বের করতে হবে? রাতে আকাশ বাড়ি ফিরে আসে। ফিরে এসে ঈশার সাথে কথা বলতে থাকে, কেননা আজকে কি করেছে না করেছে সব রকমের কথা আকাশ ঈশাকে বলতে থাকে। অন্যদিকে ইরা নিজের রুমে বসে বসে ভাবতে থাকে, ছেলেটা আসলে অনেক সহজ সরল, কোনো মারামারি করে না, নাই কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্টও নেই, যা আজকে আকাশের কথায় ওর আচরণেই বোঝা যায়। সত্যি ছেলেটা অনেক ভালো। এরা কথাগুলো বলতেই থাকে, তখনই ইরার বাবা সব কথা শুনে ফেলে। উনি সব কথা শুনে ইরাকে বলে, কি রে মা, কোন ছেলে ভালো? কোনো ইন্টারেস্টিং নেই, কিছুই তো বুঝলাম না। তোমাকে কিছু বলতে হবে না আব্বু, অনেক রাত হয়েছে, তুমি এবার ঘুমাও। আমি তোকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা আব্বু? কাল তোকে দেখতে পাত্রপক্ষ আসবে, তাই তুই কালকে বাড়িতেই থাকবি। কিন্তু আব্বু। দেখ, ছেলে ভালো, অনেক বড় কোম্পানিতে কাজ করে, তোকে সুখে রাখবে। বিয়ের পর তোর পড়াশোনা শেষ করার সুযোগও দিবে। কিন্তু আব্বু, ওদের কি আমায় পছন্দ হবে? হবে, তুই কাল তৈরি হয়ে থাকিস। ঠিক আছে আব্বু। তাহলে আমি আসি, তুই ঘুমা। এদিকে ইরার আব্বু চলে গেলে ইরা ঈশাকে কল দিয়ে জানিয়ে দেয় কাল আসতে পারবে না। পরের দিন সকালে আকাশ বসে আছে, কিন্তু এখনো ইরা আসেনি। তাই
তাই আকাশ অপেক্ষা করতে থাকে। সকাল 11টা বাজে ইরা না আসায় ঈশার কাছ থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে ইরাদের বাড়িতে। ওখানে গিয়ে দেখে ইরা বসে আছে আর ওর চারপাশে কিছু লোক বসে আছে। আকাশ বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, কারণ সব দেশে তো সব রকমের হয় না। তাই আকাশ ইরার সামনে গিয়ে বলে, আপনি এখানে? আমি সে 1 ঘন্টা ধরে বাসায় অপেক্ষা করে বসে আছি, কিন্তু আপনি না আসায় ঈশার থেকে ঠিকানা নিয়ে এখানে চলে আসি। এখানে এসে দেখি এখানে শাড়ি পরে বসে আছেন। কোথাও যাচ্ছেন নাকি? এদিকে ওখানে থাকা কেউই কিছু বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, কে এই ছেলে। সবার মনে এখন এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। এই ছেলে, কে তুমি? আমার মেয়েকে কি করেছিল? আমি আকাশ। ইরা আমার সাথে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু না আসায় আমি চলে এসেছি। কিন্তু আপনারা এভাবে বসে আছেন কেন? কোথাও বের হবেন নাকি? এই ছেলে, তুমি কি কিছু বুঝো না? এখানে কি হচ্ছে? আব্বু, ও এগুলো বোঝে না। মানে ও আমাদের দেশে থাকে না, তাই এখানকার রীতিনীতি ও কিছুই জানে না। আসলে ও ঈশার মামাতো ভাই। ঈশার পরীক্ষার সামনে, তাই ও আমাকে বলেছিল এনাকে নিয়ে একটু শহরটা ঘুরিয়ে দেখানোর জন্য। তাই গতকাল ওনাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। আজকেও ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আব্বু তুমি বলাতে আমি আর যাইনি। এই ছেলে, আজকে আমার মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, তাই তুমি যখন এসে পড়ছো তখন অনুষ্ঠান শেষ হলে যাবে। ইরার বিয়ের কথা শুনে আকাশের কিছুক্ষণের জন্য খারাপ লাগলো, তাই চুপচাপ করে বসে আছে। এদিকে পাত্রপক্ষের বাবা জানায় ইরার সাথে ওনার ছেলের বিয়ে দেবেন না, কারণ ওনারা সন্দেহ করছেন ইরার সাথে এই ছেলের রিলেশন আছে। তাই এনারা বিয়ে ক্যান্সেল করে দিতে চেয়েছে। প্লিজ, আপনারা এমন করে বলবেন না। এই বিয়ে না হলে যে আমি পথে বসে যাব। আব্বু কি বলছো আব্বু? ঠিকই বলছি। আমি ওনাদের থেকে 35 লক্ষ টাকা নেই ব্যবসার জন্য। ওনারা তোকে আমার সাথে একদিন দেখেছে, তাই ওনারা এত বড় লোক। ওনারা জানিয়েছে ওনাদের ছেলের সাথে যদি তোর বিয়ে দেই তাহলে ওনারা এই 35 লক্ষ টাকা নিবে না। এখন বিয়ে না হলে তো। দেখুন প্লিজ, আপনারা বিয়ে ভাঙবেন না। এই বিয়ে না হলে আমার বাবার এতগুলো টাকা কি করে দিবে? এরা অনেক রিকোয়েস্ট করার পরও ওরা কোনো কথা শুনলো না। তখন আকাশ বলে, দেখুন, আমার জন্য আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে, এইটুকু আমি বুঝতে পেরেছি। শুধু আঙ্কেল, এইটুকুই বলবো যে ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাইছেন, ওই পরিবার এখনই আপনাদের কথা বিশ্বাস করতে চায় না। তাহলে একবার ভেবে দেখেন সে ছেলে বিয়ের পর কি করবে। তাই আপনি চিন্তা করবেন না, আমি দিয়ে দিচ্ছি টাকাগুলো। আপনি কেন টাকা দিবেন? দেখুন, আপনি অনেক ভালো একটা মেয়ে। আমি চাই না এরকম একটা ছেলেকে বিয়ে করে নিজের জীবনটা এভাবে নষ্ট করে দেন। তাই টাকাটা না হয় আমি দিয়ে দিব, কিন্তু আমার কাছে তো কোনো ক্যাশ নেই, নোট ছাড়া। এরা না করে দেয়। আকাশ অনেক বোঝানোর পর এরা রাজি হয়ে যায়। তাই এরা রুম থেকে 1 লক্ষ টাকার বান্ডেলও আকাশের কাছ থেকে ওর দেশের 2টা নোট বের করে নেয় এবং পাত্রের বাবার হাতে নোট দিয়ে বলে, এই নিন টাকা। এইখানে এই 2টো নোট 40,000 টাকা, যা আমাদের দেশের 35 লক্ষ টাকার বেশি হবে। বাকি এই 1 লক্ষ টাকা তার সুদ। এবার বুঝতে পেরেছেন? ওর কাছে থাকা সামান্য 2টা নোট দিয়ে যদি আপনার সব ঋণ শোধ হয়ে গেল, তাহলে বুঝে দেখেন ওর কাছে এই একটা বান্ডেলে তাহলে কত টাকা থাকতে পারে। তা ক্যালকুলেটে দিলেও গণনা করতে পারবেন না। ও শুধুমাত্র এই টাকা 2 মাস খরচ করবে বলে এনেছিল। যদি ও আমাদের দেশের টাকা সম্পর্কে কিছুই বোঝে না। ও যদি জানতো এখানে ওর একটা নোট দিয়ে আপনাদের মতো পরিবার 4-5 মাস খেতে পারবে, তাহলে ও সাথে করে এত টাকা নিয়ে আসতো না। কিন্তু কারোর অপমানের প্রতিবাদ করতে ঠিকই বোঝে। তাই আপনারা এবার আসতে পারেন। ওনারা ব্যাপারটা বুঝতে পেরে বের হয়ে যাবে। তখন এরা বলে, আসল কাজটাই তো আপনাদের দেখানো হয়নি। কথাটা বলে এরা ওখানে সবার সামনে আকাশকে জড়িয়ে ধরে, সাথে সবার সামনে আকাশকে চুমু দেয়। এদিকে আকাশ কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে, তাই আকাশ ওখানে দাঁড়িয়ে থাকে। এটা দেখতেই তো চেয়েছেন, নিন, এবার আসতে পারেন আপনারা। ওনারা টাকা নিয়ে চলে যায়। ওরা যাওয়ার পর এরা আকাশের হাত ধরে সোফার উপরে বসায়। এখন এরা আব্বু কিছু বলছে না। এখানে বসেন, আমি ড্রেস চেঞ্জ করে আসি, তারপর বের হব। আচ্ছা, এইরকম ভাবে বের হওয়া যায় না? কেন বলুন তো? আসলে এইরকম আপনাকে অনেক সুন্দর লাগছে। কিন্তু আপনাকে খারাপ লাগছে। আমাকে দেখতে খারাপ লাগছে কেন? এরা আকাশের মুখে লেগে থাকা লিপস্টিকের দাগ মুছে দেয় ওর শাড়ির আঁচল দিয়ে। যদিও তখন ইরার বাবা ওখানে ছিল না,
উনি নিজের রুমে চলে গেলেন। এখন ঠিক আছে, চলুন তাহলে এবার ঘুরতে যাই। আচ্ছা চলুন। ইরা আকাশের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসে। ওরা এখান থেকে একটা রিক্সা নেয়। রিক্সার দুজনে বসে পড়ে। রিক্সায় বসে ইরা আকাশের কাঁধে মাথা রাখে। যদিও আকাশ একটু দূরে সরে বসতে চেয়েছিল, কিন্তু ইরা ততই কাছে এসে বসতে থাকে। ইরা আকাশের এক হাত ধরে রেখেছে, ওর সাথে আর আকাশের কাঁধে মাথা রেখে বসে আছে। এদিকে আকাশের কেমন যেন ভালো লাগা কাজ করছে। এদিন ওরা ভার্সিটিতে যায়। ওখানে অনেকে আজকে ইরার দিকে তাকিয়ে আছে, কেননা ইরা আজকে অনেক সুন্দর করে সেজেছে। তাই অনেকগুলো কাপল ছবি তুলে নেয়। আকাশ এই ছবিগুলো ওর বাবা মাকে পাঠিয়ে দেয়। সবাই আপনার দিকে যেভাবে তাকিয়ে আছে, এই নিন, এটা মুখে লাগিয়ে নিন। ইরা ওর মুখে একটা মাস্ক পরে নেয়। এদিকে রোজা এখানে চলে আসে। কি রে, গতকাল আমাকে থাপ্পড় মেরে এখন অন্য মেয়েকে নিয়ে এখানে এসেছিস? তোকে তো আমি দেখে নিব। ওই সময় ওখানে ঈশাও চলে আসে। দেখুন রোজা আপু, ভাইয়াকে কিছু করবেন না। ভাইয়া এমনিতেই কাল দেশে ফিরে যাবে, তাই প্লিজ আপু ভাইয়াকে কিছু করবেন না। এদিকে আকাশ কাল চলে যাবে শুনে ইরার অনেক খারাপ লাগছে। ওই সময় রোজা ঈশাকে কিছু জিজ্ঞেস করে। ঈশা রোজার প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আকাশ ওই দিন ইরাকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসে ওর ফুপুর বাড়ি। ওখানে আকাশ নিজের সবকিছু গুছিয়ে নেয়, কেননা কাল চলে যাবে সেজন্য। এদিকে তো ইরা রুমে কান্না করতে করতে শেষ, কেননা আকাশ চলে গেলে কবে আসবে তা আকাশ নিজেও জানে না। পরের দিন সকালে আকাশ ইরাদের বাড়িতে আসে। ওখানে আকাশকে দেখে ওনার একটু অবাক হয়। আকাশ ওনাদের সবাইকে ডেকে নিয়ে সবার সামনে বলে, আঙ্কেল আন্টি, আমি ইরাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি আমার দেশে। ও আমার সাথে ওখানে থাকবে, আর আমি ওকে বিয়ে করতে চাই। এখন আপনারা রাজি থাকলে আমি আজকে ওকে নিয়ে যাব। ইরা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ের আগে তোমার সাথে এই বাড়িতে থাকলে লোকে। আঙ্কেল, আমাদের ওখানে কোনো সমস্যা নেই। তাছাড়া ওখানে ও আম্মুর সাথে অথবা একা একটা রুমেও থাকতে পারবে। ঈশার পরীক্ষা শেষ হতে আরো 10 দিন বাকি আছে। 10 দিন পরই আমাদের বিয়ে হবে। আপনারা দুজন ঈশার সাথে কথা বলে ফুপু ও ফুপা ওনাদের সাথে করে চলে আসবেন আমাদের বাড়িতে, আর আমি ওকে এখন নিয়ে যাব। এখানে থাকলে ওই ছেলেটা ইরার ক্ষতি করতে পারে। এইদিকে ইরা রাজি হয়ে যায়। ইরা ওর সব জামা নিয়ে আকাশের সাথে বেরিয়ে পড়ে। ওদের বিদায় জানানোর বাড়ির সবাই এয়ারপোর্টে চলে এসেছে। ইরা ওর বাবা মাকে ধরে কান্না করছিল। দেরি হয়ে যাওয়াতে আকাশ ইরারে নিয়ে ভেতরে ঢুকে। ভেতরে গিয়ে সবকিছু ঠিক করে ওরা প্লেনে গিয়ে বসে। প্লেনে ওরা অনেক গল্প করতে থাকে। সবকিছু শেষ হতে হতে ওরা চলে আসে আমেরিকায়। ওখানে এয়ারপোর্টে 5টা গাড়ি এসেছে আকাশদের নিয়ে যাওয়ার জন্য। আকাশ, এতগুলো গাড়ি কেন? বারে গাড়ি না থাকলে যাব কি করে? তাই বলে এতগুলো গাড়ি? এতগুলো গাড়ি শুধু তোমার জন্য? তাই কোনো কথা না বলে ওরা গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে। এরা আকাশকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। এভাবে এরা ঘুমিয়ে যায় কিছুক্ষণের জন্য। 1 ঘন্টা পর ওরা একটা রেস্টুরেন্টের সামনে এসে নামে। এরার ঘুম ভাঙায় আকাশ, আমরা কি চলে এসেছি? না। তাহলে এখানে এসে থামলে যে? এখান থেকে কিছু খেয়ে তারপর আবার রওনা দিব, আর 2 ঘন্টা লাগবে যেতে। তাই ভাবলাম কিছু খেয়ে যাই। তার উপর সন্ধে হয়ে গিয়েছে, তাই এখন চলো ভিতরে যাই। একটা কথা বলবো? কি কথা বলো? আমি এভাবে ভেতরে গিয়ে খেতে পারবো না, তাই খাবার যদি এখানে নিয়ে আসতে। ও এই ব্যাপার, চিন্তা করো না, আমি ওদের বলে দিচ্ছি, ওরা আমাদের জন্য খাবার নিয়ে আসবে। তুমি এখানে কেন খাবে? তুমি ভেতরে খেয়ে আমার জন্য খাবার নিয়ে আসো। তুমি যখন ভিতরে খাবে না তখন আমি আর গিয়ে কি করব? তাই কোনো কথা না। ওদের খাবার আনতে বললে ওরাও প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসে গাড়িতে। গাড়িতে ওরা দুজন খেতে থাকে। আকাশ ইরাকে খাইয়ে দিচ্ছে আর ইরা আকাশকে। ওরা দুজনকে খাওয়ানো শেষ হলো। আচ্ছা, তোমার বাবা মা কি আমাকে পছন্দ করবে? ওনারা পছন্দ করেছে বলেই তো তোমাকে নিয়ে যাচ্ছি বাসায়। কি? ওনারা কখন দেখলো আমাকে? আমি ছবি দিয়েছিলাম যেদিন আমি তোমাদের বাড়িতে যাই ওই দিন। এরপর তো আমরা ঘুরতে গিয়েছি, তখন যে ছবিগুলো তুলেছি ওইগুলো। এরপর বাবা মা তোমাকে অনেক পছন্দ করেছে। আমি তো ভেবেছি আমি এখানে এসে ঈশার পরীক্ষার পর গিয়ে তোমাকে নিয়ে আসবো, কিন্তু তা তো আর হলো না। তাই ভাবলাম তুমি রাজি হলে আজকেই নিয়ে আসবো। প্ল্যানিং তাহলে আগে থেকেই করে রেখেছো? রাত 8টায় ওরা বাড়িতে ঢুকলো। আকাশদের বাড়ির চারদিকে বিভিন্ন রঙের লাইট জ্বলছে, দেখতে জাস্ট অসাধারণ। আকাশের আম্মু, উনি দরজা খুলে নিজের ছেলের হবু বউকে ঘরে তুলে নেন। এরা আকাশের মাকে জড়িয়ে ধরে ভেতরে চলে যায়। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি, কোনো অসুবিধা হয়নি। আকাশ,
তাহলে কি বৌমা কি একা শোবে না তোর মায়ের সাথে শোবে? আঙ্কেল আমি আন্টির সাথেই ঘুমাবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? কেন আঙ্কেল, বাড়িতে কি আরো কোনো রুম নেই? ইরা, এ বাড়িতে মোট 15টা রুম আছে। আব্বু তো আম্মুকে ছাড়া ঘুমায় না, তাই। তাহলে আমি বরং একাই শুব এই কয়েকদিন। ঠিক আছে, এখন তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, সকালে কথা হবে। তাই হবে। আকাশ ইরাকে নিয়ে রুমে চলে যায়। ইরাকে একটা রুম দেখিয়ে দেয়। এরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে আকাশ রুমে এসে ভাবতে থাকে, কখনো ভাবিনি বাংলাদেশে গিয়ে কোনো মেয়েকে ভালো লেগে যাবে। যাও, একজনকে পেলাম, অনেক কিউট একটা মেয়েকে পেলাম, সত্যি অনেক ভালো মেয়েটা। এখন শুধু বিয়েটা হলেই আর কিছু লাগবে না। পরের দিন সকালে বাংলাদেশের মধ্যে ভার্সিটিতে রোজা যায়। ওখানে রোজা ঈশাকে দেখতে পায়, তাই ওর কাছে যায়। এই ঈশা, এদিকে আয়। জি আপু বলেন। তোর ভাইয়া কই? কেন, ভাইয়াকে দিয়ে কি করবেন? কোথায় আছে তা বল। ভাইয়া ওনার বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়েছে মানে? বাংলাদেশের কোন জেলায় ওর বাড়ি? ভাইয়া বাংলাদেশের বাইরে থাকে। ডিটেলসে বল। এরপর ঈশা রোজাকে ডিটেলসে সবকিছু বলে দেয়। ঈশা সবকিছু বলে ওখান থেকে চলে যায়। এদিকে রোজা বাড়িতে এসে জানে ও আমেরিকায় যাবে। ওর কথায় ওর আব্বু রাজি হয়ে গেল। এইদিকে সকাল 11টায় ইরা ফ্রেশ হয়ে বারান্দার বাইরে যায়। ওখানে গিয়ে তো ইরা পুরোই অবাক, কেননা এখান থেকে পুরো সমুদ্র দেখা যায়, তার উপর সবুজ শ্যামল পরিবেশ, যা ইরার থেকে অনেক ভালো লাগে। এরা নিচে নেমে আরো বেশি অবাক হয়, কেননা ইরা বাড়িটাকে যতটা ছোট মনে করেছিল, বাড়িটা ওর থেকে 5 গুণ বড়। ইরা নিচে নেমে আসে, ওখানে দেখে আকাশের আম্মু বসে আছে, তাই ইরা আকাশের আম্মুর কাছে যায়। আন্টি, একটা কথা বলার ছিল। কি কথা ইরা? আকাশ কোথায়? তাছাড়া আমার অনেক ক্ষুধাও লেগেছে। আকাশ সকালে কোথায় যেন বেরিয়ে গেল, বলেছে দুপুর 2টা-3টার মধ্যে আসবে, এরপর তোমাকে নিয়ে ঘুরতে যাবে। এখন চলো তোমাকে খেতে দেই। এরা ড্রয়িং রুমে যায়, ওখানে খাওয়া শেষ করে। আকাশের আম্মুকে বলে, আন্টি আমি বাড়িতে কল করব, কিন্তু কিভাবে কল দিব বুঝতেছি না। তার উপর গল্প করার মতো কেউ নেই, বাড়িটা একটু ঘুরে দেখতাম। আগে তোমার বাবা মায়ের সাথে কথা বলো, তারপর এই বাড়িটা আমি তোমাকে ঘুরে দেখাবো। ঠিক আছে আন্টি। বারবার আন্টি না বলে আম্মু বলে ডাকবে। এখন তুমি কথা বলো। আকাশের আম্মু ওখান থেকে চলে আসে। এদিকে ইরা ওর বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে আকাশের আম্মু পুরো বাড়িটা ইরাকে ঘুরে ঘুরে দেখায়। সবগুলো রুম চেক করা শেষ, শুধু একটা রুম বাকি আছে। আম্মু, এই রুমটা কার? এই রুমে আকাশ থাকে, ও ফিরলে তখন রুমটা দেখে নিও। আচ্ছা, আমি তাহলে আমার রুমে ঢুকে টিভি দেখি। এদিকে আকাশ ওর আস্তানায় চলে আসে। ওই দিকের কোনো খবর পেলে? বস, একটা গোপন খবর পেয়েছি। কি খবর? বস, মিস্টার কিবরিয়ার মেয়ের আমাদের দেশে আবারও ফিরে আসবে, তবে কিবরিয়া আসবে না। কিন্তু কিবরিয়ার মেয়েকে আমরা চিনব কি করে? বস, এটাই একমাত্র বড় সমস্যা। আচ্ছা, তোমরা খবর লাগাও, আমি এখন বাসায় যাচ্ছি, অন্য দিকটা সাবধানে সামলাবে। ঠিক আছে বস। আকাশ ওখান থেকে চলে আসে। দুপুরের দিকে আকাশ বাড়িতে এসে ফ্রেশ হয়ে ইরার কাছে যায়। ইরা, তুমি রেডি হয়ে নাও, আমরা কিছুক্ষণ পর বের হব। হ্যাঁ, এই ড্রেসটা পরবে। ঠিক আছে, পরবো। আকাশ ওর রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ইরা রেডি হয়ে আকাশের রুমে এলো। ইরাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, এক কথায় অসাধারণ। আকাশ তো দেখেই চোখ ফেরাতে পারছে না। কি দেখো এমন করে? তোমাকে ছাড়া অন্য কাউকে দেখছি না। আমাকে কি আগে কখনো দেখোনি? দেখেছি, কিন্তু এইভাবে দেখিনি। রুমে আসো, তোমাকে রুমের ভিতরটা দেখাই। এরা রুমের ভেতরে গেলে আকাশ ইরাকে রুমের ভেতরেও বারান্দাও দেখাতে থাকে। ওয়াও, অনেক সুন্দর। এখন চলো ঘুরতে যাই। আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে রোজা এয়ারপোর্টে চলে আসে এবং আমেরিকা আসার জন্য টিকিট কেটে নেয়। টিকিট কেটে প্লেনে উঠে বসে। কয়েক ঘন্টা পর আমেরিকা এসে পৌঁছায়। এদিকে আকাশ ইরাকে নিয়ে পুরো বিকেল ঘুরিয়ে দেখাতে থাকে। রাতের বেলায় ওরা ডিনার করে বাসায় আসে। ইরা, তুমি গিয়ে ঘুমাবো, আমি একটু বাহির হব। কি বলছো? রাত 11টার তুমি এখন বের হবে? হ্যাঁ, একটু যেতে হবে। তুমি চিন্তা করো না, রাত 2টার আগে ফিরে আসবো। ঠিক আছে, তবে সাবধানে যাবে কিন্তু।
ঠিক আছে, সাবধানেই যাব। আকাশ বের হয়ে ওর আস্তানে চলে আসে। ওখান থেকে এসে আসিফকে প্রশ্ন করে, আসিফ, তোমাকে যা বলেছি মনে আছে তো? জি স্যার, মনে আছে। আমাদের লোক ওকে ফলো করছে। ও কোথায় আছে তা জেনে গেছি। তাহলে চলো মেয়েটার কাছে যাই, ওকে এখানে উঠিয়ে নিয়ে আসি। বস, আপনি নিজে কি ওখানে যাবেন? হ্যাঁ, যাব তো, কারণ ওই মেয়েটার সাথে যদি আরো অনেক লোক থাকে তাহলে তো বুঝতেই পারছো। তাহলে চলেন বস। আকাশ ওদের নিয়ে রওনা দেয় হোটেলের দিকে। ওখানে একের লোক, এরা তারা শুনে ওই মেয়েটার সব ডিটেলস বলে দেয়। ওরা ওই রুমের সামনে চলে আসে। দরজা খুলে ভেতরে ঢুকে আকাশ রোজাকে দেখতে পায়। রোজাকে দেখে কি বলবে আকাশ কিছুই বুঝতেছে না। এদিকে রোজা বলে ওঠে, আপনারা কারা? এখানে কি করে এলেন? তার আগে এটা বলো, তুই এখানে কেন এলি? আমি একজনকে ভালোবাসি, তার জন্য আমি এখানে এসেছি। নাম কি তার? কোথায় থাকে? দেখুন, আমি এর চেয়ে বেশি কিচ্ছু জানি না। তোর বাবার নাম কি কিবরিয়া? আপনারা আমার বাবার নাম কি করে জানেন? যা বলছি তার উত্তর দে। হ্যাঁ, কিন্তু আপনারা কে তা তো বলবেন। তা আপনার না জানলেও চলবে। আসিফ, চল তো এখান থেকে। বস, কোনো সমস্যা হয়েছে কি? আসতে বলছি, আস। ওরা ওখান থেকে চলে আসে। এদিকে আকাশ ভাবে, রোজা এখানে আবার কাকে ভালোবাসে? ও কার জন্য আসতে পারে তা তো আমাকে জানতেই হবে। এদিকে ওরা আস্তানায় চলে আসে। ওখানে এসে তারা নিজেদের কাজ করতে থাকে। তখন আসিফ বলে, বস, এটা তো ওই মেয়েটাই ছিল, তাহলে ছেড়ে দিলেন যে? ওই মেয়েটা বাংলাদেশে থাকে। ওখানে একটা ভার্সিটিতে ছোটখাটো মাস্তানি করে বেড়ায়, কিন্তু এখানে কাউকে মারতে আসবে এত সাহস হবে না। মেয়েটা বলেছিল কাউকে ভালোবাসে, তাহলে কে হতে পারে যে ওকে ভালোবাসে? আচ্ছা, তোরা যে যার বাসায় চলে যাও। আসিফ, কাল একটা অপারেশন আছে, রাতে চলে আসিস। ওকে বস। আকাশ চলে আসে ওর বাসায়। ওখানে এসে আকাশ ওর রুমে চলে আসে। ওখানে এসে আকাশ দেখে এরা আকাশের রুমে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় এরার চেহারাটা অনেক মায়াবী লাগছিল। আকাশ ওখান থেকে বারান্দায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে এরা ঘুম থেকে বারান্দায় গিয়ে দেখে আকাশ ওখানে শুয়ে আছে। তাই একটু অবাক হয়, কিন্তু এর চেয়ে বেশি অবাক হয় আকাশ ইরাকে একবারও ডাকলো না সেজন্য। তাই ইরা আকাশের কাছে যায়। ইরা আকাশের বুকে হাত দিয়ে ডাকতে গেলে আকাশ ইরার হাত ধরে বুকের সাথে মিশিয়ে রাখে। এতে ইরা অনেক সাবধানে হাত ছাড়ানোর ব্যবস্থা করে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কিছুক্ষণ পর সূর্যের আলো পড়ায় আকাশের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আকাশ দেখে ইরা হাত ধরে আছে, তাই তাড়াতাড়ি করে ছেড়ে দেয়। আমি বুঝতে পারিনি। কোনো ব্যাপার না, তুমি এখানে কেন ঘুমিয়েছো? কি করবো, এসে দেখি তুমি শুয়ে আছো, তাই ভাবলাম তোমাকে ঘুম থেকে জাগানোটা ঠিক হবে না, তাই আমি বারান্দায় ঘুমিয়ে পড়েছি। কিন্তু তুমি এখানে কেন আসতে গেলে? আমি তো ঘুম থেকে ভেবেছিলাম একটু বারান্দায় আসি, তাই এখন এখানে দেখলাম তুমি শুয়ে আছো, তাই তোমাকে ডাকতে গেলাম। অমনি তুমি আমার হাত। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমাকে আমার ভার্সিটিতে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ, তাহলে যাও, এখন ফ্রেশ হয়ে নাও। ইরা ফ্রেশ হতে চলে এলো। এদিকে আকাশ কিছুক্ষণ ব্যায়াম করে নেয়, কেননা ইরার বের হতে সময় লাগবে। সে সময়টা আকাশ ব্যায়াম করে নেয়। ওরা দুজন রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। আকাশ ইরাকে নিয়ে ভার্সিটিতে যাচ্ছে। ওখানে গিয়ে আকাশ রোজাকে দেখতে পায়। তার সাথে ভার্সিটির সবাই আকাশকে চেনে, তাই অনেকে মারামারি বন্ধ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও কোথায় যেন দেখেছি। আমারও তাই মনে হচ্ছে। আরে এই তো রোজা, যে মেয়েটা তোমাকে ভার্সিটিতে মেরেছে। কিন্তু এই মেয়েটা এখানে কেন এসেছে? একটা কাজ করো, তুমি গিয়ে জিজ্ঞেস করো, আমি গেলে তো। তুমি কি এখনো ভয় পাচ্ছ নাকি? এটা তোমার ভার্সিটি, এখানে তোমাকে ভয় পেতে হবে না। ঠিক আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু তুমি ওর সাথে কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে। এদিকে আকাশ ইরাকে নিয়ে রোজার সামনে যায়। রোজা আকাশের সাথে ইরাকে দেখে কিছুটা চমকে ওঠে। এ কি ইরা, তুমি এখানে, তাও আকাশের সাথে কি করে? আমি আকাশকে ভালোবাসি আর আকাশও আমাকে ভালোবাসে, তাই আমি ওর সাথে এসেছি। কিছুদিন পর আমরা বিয়ে করব। কিন্তু রোজা, তুমি এখানে কেন এলে? আমিও একজনকে ভালোবেসে এখানে এসেছি, কিন্তু এখন তো দেখছি। কে সেই ছেলে? সে হচ্ছে আকাশ। রোজার মুখে আকাশের নামটা শুনে ওরা দুজনেই অবাক হয়। তার সাথে ভার্সিটির অনেকে তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির সবাই আকাশের পরিচয় জানে।
মেয়েরা ভালো করে জানে আকাশ ভার্সিটির কোনো মেয়ের সাথে কথা বলে না। তাহলে এই দুটো মেয়ে কারা যাদের সাথে আকাশ কথা বলছে? ব্যাপারটা হাস্যকর না? এখানে এসেছেন আমাকে ভালোবাসতে। প্লিজ আকাশ, আমাকে ফিরিয়ে দিও না। দেখুন, আপনি ভালো করেই জানেন আমি ইরাকে ভালোবাসি, তাহলে কি করে বলতে পারছেন আপনি আমাকে ভালোবাসেন? এদিকে ওরা কথা বলছিল, তখন দূর থেকে কয়েকটা ছেলে ওখানে এসে আকাশের কাঁধে হাত রেখে বলে, কিরে, তুই তো আগে কখনো মেয়েদের সাথে কথাই বলতি না, সেখানে তুই কি না এখন দুটো মেয়ের সাথে, তাও মেয়ে দুটো সেই রকম সুন্দর, তো ওদের যদি... কথাটা বলার আগে আকাশ রনিকে একটা ঘুষি দেয়। এতে করে রনি অনেকটা দূরে গিয়ে পড়ে। কাজটা কিন্তু তুই ভালো করলি না আকাশ। তুই ভালো করে জানিস। আমিও দেখে নিব তোকে। দেখাই যাক। দেখুন রোজা, আপনি আমাকে ভুলে যান, ওটাই ভালো হবে। ইরা, চলো এখান থেকে। আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে। এদিকে রোজা ভাবতে থাকে এরাকে আকাশের কাছ থেকে কি করে আলাদা করা যায়। তাই রোজা ঠিক করে এই রনিকে হাত করবে, তাহলে আকাশের সম্পর্কে সব জানতে পারবে। এদিকে আকাশ ইরাকে নিয়ে চলে আসে পার্কে। তুমি এখানে বসো, আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকি। আচ্ছা থাকো। এরা মাথা রেখে শুয়ে পড়লো। অন্যদিকে রনি ওর বন্ধু এবং সাথে করে কয়েকজন ছেলেকে আনলো আকাশকে মারার জন্য। ওরা পেছন থেকে আকাশকে মারতে আসে, কিন্তু তখন ভাগ্য ভালো, আকাশ ছবি তুলছিল, তাই পেছনের মানুষটাকে আকাশ দেখতে পেল। ওরা মারতে আসলে আকাশ ওদের হাত ধরে ফেললো, অন্য হাত দিয়ে ওই ছেলেটাকে খুশি দিয়ে ফেলে। ইরা, তুমি এই নাও ইয়ারফোনে গান শোনো, আমি 3 মিনিটের জন্য আসছি। বুঝতে পারছি, আচ্ছা যাও। এরা ওখানে শুয়ে শুয়ে গান শুনছে। এদিকে আকাশ তাড়াতাড়ি করে ওদের কাছে যায়। রনি, তোকে এত মারামারি, তারপরেও তোর শিক্ষা হয় না? তোকে তো মারবো, সাথে ওই মেয়েটাকেও। ওরা সে আকাশকে মারতে যাবে, আকাশ পায়ের বুট থেকে বন্দুক বের করে ওদের গুলি করতে থাকে। অনেকে পালিয়ে যাওয়ার সময় পায়ে গুলি লাগে। আকাশ রনিকে অনেক বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়, কেননা আকাশ ওখানে কোনো গন্ডগোল চায় না। আর এতক্ষণ ওদের মধ্যে যে মারামারি হয়েছিল তাও কেউ একজন ভিডিও রেকর্ড করছিল। সে হচ্ছে রোজা। রোজা এতক্ষণ ধরে ওদের ভিডিও করছিল, কেননা রনির সাথে আকাশের শত্রুতা কি তা রোজা ভেবে নেয়, রনির থেকে জেনে নেবে। কিছুক্ষণ আকাশ ইরার কাছে আসে। ইরা উঠে আবারও আকাশের কোলে শুয়ে পড়ে। এদিকে রনির কিছু লোক রনিকে হসপিটালে নিয়ে যায়। রনিকে হসপিটালে নিয়ে যাওয়ার পর রোজাও হসপিটালের দিকে চলে যায়। এইদিকে ওরা আরো কিছুক্ষণ সময় কাটায়। দুপুরের দিকে আকাশ ইরাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। ওখানে ওরা খাবার খেতে থাকে। খাবার খেয়ে ইরাকে নিয়ে আকাশ বাসায় চলে আসে। এদিকে রনিকে দেখতে ওর বাবা আসলো। ডক্টর, আমার ছেলে কেমন আছে? কিবরিয়া ডক্টরের থেকে জানতে পারে রনি এখন ঠিক আছে। এদিকে রোজাও রনির কাছে আসে। কেমন আছেন? জি ভালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে না চেনারই কথা। আচ্ছা, আপনার সাথে আকাশের কি শত্রুতা? তাছাড়া আকাশ এত ভালো ফাইট করে কি করে? তখনই রনির আব্বু চলে আসে। কেমন আছিস বাবা তুই? এই তো এখন ভালো আছি। তা এই মেয়েটিকে? জানি না আব্বু, এই মেয়েটি আকাশের সম্পর্কে জানতে এসেছে। তুমি আকাশের কি হও? আমি ওর কেউ হই না। আপনারা আকাশের সম্পর্কে যতটুকু জানেন প্লিজ আমাকে বলেন। আকাশের আব্বু এই দেশের ধনীদের তালিকায় 3 নম্বরে আছে, আর আকাশ ওনার একমাত্র ছেলে। আকাশ মারামারি একটু বেশি করে, ও চোখের সামনে অন্যায় দেখলে এমনটা করে, যার কারণে আমার ছেলের সাথে ওর প্রতিনিয়ত মারামারি লেগেই থাকে। আমার যতটুকু জানার ছিল আমি জেনে গেছি, এবার তাহলে উঠি। রোজা ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ কি করবে কিন্তু ভেবে পাচ্ছে না, কেননা ইরার সামনে আকাশ মারামারি করতে পারছে না, কেননা ইরা জানে আকাশ অনেক ভদ্র, কিন্তু মুখোশের আড়ালে আকাশ যে অনেক ভয়ঙ্কর তা যদি ইরা জানতে পারে তখন কি হবে, এটাই আকাশ ভাবছে। ওই দিন রাতে বেলায় আকাশ বের হয়ে আসে ওর জঙ্গলের আস্তানার দিকে, কিন্তু ওখানে এসে আকাশ ওর সব লোকদের রেডি হতে বলে। আসিফ, সবগুলো লোক কি রেডি হয়েছে? হ্যাঁ বস, সবাই রেডি। এখন শুধুমাত্র আপনি হুকুম দিলে আমরা বেরিয়ে পড়ব। তবে কোথায় যাবেন আর কি পরিমাণে অস্ত্র নিতে হবে তা বলে দেন, তাহলে ভালো হবে। পর্যাপ্ত পরিমাণে সবকিছু নিয়ে নাও। তাই হবে বস। ওরা সবকিছু রেডি করে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে কিছু দূর যাওয়ার পর আকাশ ওদের সবাইকে থামতে বলে।
এবার তোমরা সবাই আলাদা আলাদা যাবে, মানে হচ্ছে আমরা চারদিক থেকে ওদেরকে ঘিরে ফেলবো, এরপর আমরা ওদের আক্রমণ করব। তাই হবে বস। ওরা সবাই চারপাশ থেকে ওই জায়গাটা ঘিরে দাঁড়ায়। ওরা একে একে যেই এই বাসা থেকে বের হতে যায় অমনি আকাশের লোক ওদের মেরে ফেলছে। এভাবে অনেক লোককে মারা হয়ে গেল। কিন্তু আশ্চর্য কথা হলো মাত্র 5-6টা লোক এই ঘরে ছিল। এটা জেনে আকাশ আশ্চর্য হয়, কেননা আকাশে জানা মতে এখানে অনেক লোক থাকার কথা এবং এখানে আজকে নারী পাচার করার কথা কিবরিয়ার। কিবরিয়া হলো রনির বাবা, যিনি রাজনীতির সাথে জড়িত, আবার মাফিয়া গ্রুপের সাথেও জড়িত। আকাশ ওর লোকজনকে নিয়ে ভেতরে যায়, কিন্তু ওখানে কোনো লোক নেই। আর এই তোমরা ভালো করে আশেপাশে খুঁজে দেখো, কোনো গুপ্ত দরজা তো অবশ্যই পাবে। ঠিক আছে বস। ওরা সবাই মিলে গুপ্ত দরজা খুঁজতে থাকে। অনেকক্ষণ পর ওরা গুপ্ত দরজা খুঁজে পেল। ওই দরজা দিয়ে ভেতরে ঢুকতে থাকে। ওখানে গিয়ে ওরা একটা ম্যানহোলের মতো জায়গায় গিয়ে পৌঁছালো। তোমরা 3-4 জন করে এক একজন এক এক টানেলের ভিতর দিয়ে যাও। যদি ওদের দেখতে পাও তাহলে ফিরে এসে সবাই ঠিক এই জায়গায় আসবে। এরপর আমরা সবাই মিলে ওখানে যাব, তবে নিজে থেকে কিছু করতে যেও না। ওরা সবাই খুঁজতে থাকে। কিছু দূর গিয়ে ওরা একটা মুখ দেখতে পায়, তাই ওরা মুখের দিকে যেতে থাকে। ওখানে গিয়ে ওরা কয়েকটা ট্রাক দেখতে পায়, তাই ওই লোকগুলো পিছিয়ে এসে ওই জায়গায় আসে। ওরা ওখানে এসে বাকি লোকদের দেখতে পায়, তাই ওরা সাবধানে ভেতরে ঢুকে যায়। ওখানে গিয়ে ওরা বুঝতে পারে ওরা একটা পাহাড়ের ভেতরে রয়েছে, কেননা পাহাড়ের বাইরে এখন রয়েছে ওই ট্রাকগুলো। বস এখন কি করব? গুলি চালাও, তবে মেয়েগুলোর গায়ে যেন না লাগে। তাই তারা গুলি চালাতে বলে ওর লোকদের। অন্ধকারে আকাশের লোক ভালো দেখতেই পাচ্ছিল, কারণ পাহাড়ের বাইরে গাড়িগুলোর কাছে আলো ছিল। টানেলের ভেতরে থাকা লাইটগুলো তার ওরা কেটে দেয়, এতে করে ভেতরে অন্ধকার। আকাশ ওর লোকদের নিয়ে আস্তে আস্তে ভেতরে দিয়ে শুয়ে শুয়ে সামনে এগোচ্ছে। অনেকটা পথ ওরা যেতে যেতে অনেক লোককে মেরে ফেলে। তাহলে ওদের যেহেতু মারা শেষ, তাহলে গাড়ির দরজা খুলে দাও। ওরা দরজা খুলে ভেতরে অনেক মেয়েকেই দেখতে পায়, তাই একে সবাই বের করে নেয়। ওরা অনেক ভয় পেয়েছিল। ওইদিকে ওদের নিয়ে আকাশ পুলিশ স্টেশনের সামনে নামিয়ে দিয়ে আকাশ চলে যায়। এদিকে মেয়েগুলো ভেতরে গিয়ে ওদের ঠিকানা দিয়ে দেয়। এতে করে সকাল হলেই পুলিশ তাদের বাসায় দিয়ে আসে। ওদের সব ব্যবস্থা করে আকাশ বাসায় চলে আসে। আজকেও এরা আকাশের রুমে শুয়ে আছে, তাই আকাশও বারান্দায় গিয়ে শুয়ে পড়ে। সকালে আকাশ উঠে ফ্রেশ হয়ে নেয়। এদিকে আকাশ দেখে এরা এখনো ঘুমোচ্ছে, কারণ তখন সকাল 7টা বাজে, তাই এর আগে না জেগে আকাশ বের হয়ে আসে। আম্মু আমাকে নাস্তা দাও। কি রে, তুই আজকে এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? ঘুম আসছিল না, এখন খেতে দাও। ইরাকে আসার সময় নিয়ে আসছি। এখন মাত্র 7টা বাজে, তুমি আমাকে খেতে দাও, আমি একটু বাহিরে যাব। ও আসতে আসতে আমি ফিরে আসব। আকাশ নাস্তা করে বেরিয়ে পড়ে। আকাশ পথে যেতে যেতে রোজাকে দেখতে পায়, কেননা রোজা আগে থেকে এখানে ছিল। তাই আকাশ গাড়ি থামিয়ে রোজার কাছে যায়। রোজা, আপনি এখানে কেন? আর পথ আটকিয়ে কেন দাঁড়িয়ে আছেন? তার আগে এটা বল, রোজা সবসময় একজন ভদ্র ছেলেকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এখানে এসে জানতে পারলাম তুই মোটেও ভদ্র না, সারাক্ষণ মারামারি করিস। যদি এই কথা ইরা জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস? যা হওয়ার পরে হবে, কিন্তু ইরাকে জানিয়ে তোর কি লাভ? লাভ তো আমারই হবে, কারণ ইরা তোর জীবন থেকে চলে গেলে আমি তোর জীবনে এন্ট্রি নিব। তোর সাহস তো কম না, তোকে তো আমি দেখ, আমার সময় যাচ্ছে, তাই আমার সামনে থেকে সর। যেখানে যাওয়ার যেতে পারিস। আমি পার্কের ভেতরে মারামারি করার সময় ভিডিও করে নিয়েছি। এই ভিডিওটা যদি ইরা দেখে তাহলে সেই সুযোগ তুই কখনো পাবি না, তাই এখন রাস্তা থেকে সরে দাঁড়া। আকাশের চোখের দিকে তাকিয়ে রোজা ভয় পেয়ে যায়, তাই ওখান থেকে সরে যেতে আকাশ গাড়ি নিয়ে চলে আসে। 1 ঘন্টা পর আকাশ ফিরে আসে বাড়িতে। বাড়িতে এসে ইরার মাথার পাশে একটা প্যাকেট রেখে যায়। ইরা ঘুম থেকে উঠে প্যাকেটটা দেখতে পায়, তাই প্যাকেটটা নিয়ে ওয়াশরুমের ভেতরে চলে যায়। ওখানে ইরা প্যাকেটের মধ্যে শাড়ি দেখতে পায়, তাই ওই শাড়িটা পরে নিচে নেমে আসে একেবারে তৈরি হয়ে। ইরা নিচে নেমে আসছে আর আকাশ তার দিকে তাকিয়ে আছে, কেননা ইরাকে দেখে মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে। কেননা এতটাই সুন্দর লাগছিল যে বলার বাইরে। কি দেখছো অমন করে? তোমাকে দেখছি, অনেক সুন্দর লাগছে তোমাকে। আগে কি দেখতে খারাপ লেগেছে নাকি? না, কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে।
তাহলে চলো নাস্তা করে বেরিয়ে পড়ি। আজকে যাব সমুদ্র দেখতে। সত্যি? তাহলে চলো চলো। নাস্তা তো করে যাবে? পরে করবো, আগে চলো। ওরা বেরিয়ে পড়ে সমুদ্র দেখার জন্য। ওরা ওখানে অনেকটা সময় কাটায়, দুজন পাশাপাশি হাঁটা, বসা, একসাথে খাবার খাওয়া। ওরা দুজনেই ওখানে অনেক মজা করছিল। মাঝে মাঝে এরা আকাশের কোলে ওঠার জন্য বায়না ধরে, তাই আকাশও এরাকে কোলে নিয়ে বালুর উপর দিয়ে হাঁটে। ওরা কোথাও বসলে এরা আকাশের কাঁধে মাথা রাখে। এতে করে এরা অনেক শান্তি পায়, তার সাথে আকাশও। ওরা ওখানে একসাথে গোসলও করে, কেননা আসার সময় আকাশ বাড়তি পোশাক নিয়ে এসেছে, কেননা পানিতে ওরা গোসল করবে সেই জন্য। এরাও আকাশ দুজনে পোশাক চেঞ্জ করে পানিতে নামে। ওরা দুজন দুজনকে ভিজিয়ে দেয়, এতে করে একজন আরেকজনের কাছে জড়িয়ে ধরে পানিতে পড়ে যায়। এভাবে ওরা সময় কাটায়। ওরা সময় কাটানো শেষ হয়ে গেলে দুজনই ড্রেস চেঞ্জ করে নেয়। ওরা গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে আকাশ ও ইরা দেখে আকাশের ফুফু ফুফা ও ঈশা বসে আছে, তার সাথে ইরার বাবা মাও আছে। ইরা ওর বাবা মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এদিকে ঈশা এসে আকাশকে ধরে। কোথায় গিয়েছিলি তোরা? আমরা সে বিকাল থেকে অপেক্ষা করছি, আর তোরা এই রাতে এলি। আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম। এদিকে ইরা ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। মা বাবা, তোমরা আসার সময় জানিয়ে কেন আসোনি? তোকে সারপ্রাইজ দেব বলে। তা তোরা কোথায় গিয়েছিলি? আব্বু, আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম। তুমি জানো ও আমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যায়। সত্যি ইরা, তুই কত সুখী। এত বড় বাড়ির বউ হবি, তারপর অনেক ভালো স্বামীও পেয়েছিস। হ্যাঁ আম্মু, আমি সত্যি অনেক লাকি, এত সুন্দর একটা পরিবার পেয়েছি। ওরা সবাই কথা বলতে থাকে। তখন আকাশের আপু অফিস থেকে ফিরে আসে। উনি ফিরে আসাতে ঈশার বাবা মা ও ইরার বাবা মা ওনাকে সালাম দেয়। উনি সালাম নিয়ে সবার সাথে পরিচয় হয়ে নেয়। কিছু মনে করবেন না, মাত্র অফিস থেকে ফিরেছি, আমি অনেক টায়ার্ড, তাই আমরা কাল সকালে ওদের বিয়ে নিয়ে কথা বলবো। ইরার বাবা মা ওনারা দুজনই হ্যাঁ বলে, কারণ ওনারা অনেক টায়ার্ড। শুধু আকাশের আপুর জন্য সবাই এত সময় ধরে এখানে বসেছিল। ওরা সবাই ডিনার করে চলে যায় ওদের রুমে। ঈশা ও ইরা একটা রুমে ঘুমায়, বাকিরা ওনাদের রুমে। পরের দিন সকাল 11টায় ওনারা বসে আছে আকাশ ও ইরার বিয়ের কথাবার্তা নিয়ে। ওনারা ওদের বিয়ের তারিখ ঠিক করে নেয়। ওদের বিয়েটা আমরা কালকে দিনের ভিতরেই দিয়ে দিব। আকাশের আব্বুর কথায় অনেক অনেক রকমের মন্তব্য করে, কারণ এখনো বিয়ের কোনো শপিং হয়নি, সেজন্য তার উপর বাড়িও সাজানো বাকি রয়ে গেছে। দেখুন, ইরা যা যা লাগে সব কেনা হয়ে গেছে, রাতের মধ্যে সব চলে আসবে। বাড়িটা সাজানো দরকার নেই। আর আপনারা দেশে না গিয়ে এখানে আপনার মেয়ের সাথে থাকতে পারেন, কারণ ওখানে আপনাদের দেখাশোনা করার জন্য কেউ নেই। যদি ইরার ভাই অথবা কোনো বোন থাকতো তাহলে হয়তো ওর জন্য ফিরে যেতে পারতেন, কিন্তু সবকিছু যেহেতু এখানে, তাই ওখানে যেতে হবে না। তবে মাঝে মধ্যে আকাশ আপনাদের ওখানে নিয়ে যাবে, সাথে ইরাকেও। ওখানে আপনারা কয়েকদিন সময় কাটিয়ে আবার আকাশের সাথে চলে আসবেন। কিন্তু কোনো কিন্তু নয়। এদিকে রোজা এসে বলে, বাহ আঙ্কেল, ভালোই তো। ছেলের শ্বশুর শাশুড়িকে এখানে রাখতে চাইছেন, ভালো কথা। কিন্তু আপনার ছেলে যে ইরাকে ঠকাচ্ছে, তার কি হবে? রোজার কথা শুনে ওখানে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে, কেননা কেউ এই মেয়েটাকে চেনে না। তার উপর এসব আজে বাজে কথা বলছে সেজন্য। এ মেয়ে, কে তুমি? আর বাড়িতে ঢুকলে কি করে? তার উপর এইসব কি কথা বলছো? আমি ঠিকই বলছি। আপনার ছেলে মারামারি করে, অথচ আপনার হবু বৌমা এই সম্পর্কে কিছুই জানে না। এটাকে কি ঠকানো বলে না? ও মারামারি করে, এতে তোমার কোনো সমস্যা হচ্ছে রোজা? এটা ঠিক, আমি মারামারি পছন্দ করি না, তাই বলে কারোর কাছে মার খেয়ে চলে আসবে তাও তো মেনে নিতে পারি না। ওই সময় বাংলাদেশে তুমি মেয়ে ছিলে বলে কোনো ছেলে তোমার গায়ে হাত তুলতো না, তাই ওই দিনও মার খেয়েছো। কিন্তু এটা ওর নিজের দেশ, এখানে ওকে কেউ মারতে আসলে তার তো প্রতিবাদই করবে। এরা তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? বুঝেছি আমি, ও কতটা সরল ছেলে তা আমি জানি। বাংলাদেশে ওর সাথে কয়েকটা দিন সময় কাটিয়ে বুঝতে পেরেছি। তার উপর এখানে এসে ওকে আরো ভালো করে জেনেছি। ওর ভার্সিটিতে কোনো মেয়ের সাথে ও কথা বলে না, তা আমি ওখানে গিয়ে জানতে পারলাম। দেখো, নিজের আত্মরক্ষায় মারামারি করলে কোনো সমস্যা নেই, তাই তুমি যা পাওয়ার জন্য এখানে এসেছো তা তুমি কখনো পাবে না। না পেলে জোর করে নিব আমি।
কাল আকাশের বিয়ে, তাই সময় পাবেন না। দেখা যাক। রোজা ওখান থেকে চলে যায়। এদিকে রোজা যাওয়ার পর সবাই একের পর এক প্রশ্ন করেই চলেছে এরাকে। এরা সবার প্রশ্নের উত্তর দিতে থাকে। সবাই পরে সবটা বুঝতে পারে। এদিকে ওই দিন থেকে ওদের বিয়ের কার্যক্রম শুরু হতে থাকে। এদিকে রোজা রনির সাথে হাত মিলিয়ে নেয় এরাকে বাড়ি থেকে উঠে নেওয়ার জন্য, যাতে করে এই বিয়েটা না হয়। এদিকে রনিও প্রতিশোধের জন্য রাজি হয়ে যায়। ওই দিন রাতে রনির লোকজন গিয়ে এরাকে বাড়ির সামনে থেকে কৌশলে উঠিয়ে নিয়ে গিয়ে আটকে রাখে। এদিকে এরা তো বুঝতে পারছে না কেন ওকে এখানে আনা হলো। এরাকে একটা গোডাউনে এনে রাখা হলো। তার উপর রনির বাবার তো লোকজন আছে, রনির বাবাও মাফিয়া হয়, অনেক লোক আছে, এতে করে সুবিধাই হয়েছে। এদিকে রোজা ইরার মোবাইল দিয়ে আকাশকে কল দেয়। কেমন আছো আকাশ? এ কি ইরা, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কারণ আমি রোজা, সেজন্য। মানে ইরার ফোন তোমার কাছে কেন? তার মানে তুই ইরাকে? একদম ঠিক ধরেছিস, আমি এটাকে কিডন্যাপ করেছি। ওদের একটা সপ্তাহে ছেড়ে দিব যদি তুই আমাকে বিয়ে করিস। তা কখনোই সম্ভব না। তাহলে যে ইরাকে হারাতে হবে? আমি রাজি, তবে ইরাকেও ওখানে উপস্থিত থাকতে হবে। তাহলে তো আরো ইন্টারেস্টিং হবে। প্রেমিকা তার প্রেমিককে অন্য কারোর সাথে বিয়ে হতে দেখবে। হেই নে, একটা কাগজ নোট কর, এখানে চলে আসবি। এদিকে আকাশের জায়গার নম্বরটা চেনা চেনা লাগছে, কেননা এই জায়গা কিবরিয়া রাস্তা না। তাই আকাশ ভাবে, তার মানে রোজার সাথে কিবরিয়া ও রনি, ওরা তিনজনই হাত মিলিয়েছে। কিন্তু ওরা রোজার উপকার করে ওদের কি লাভ হবে? এদিকে কেউই জানে না ইরা যে নিখোঁজ। তাই আকাশ বাড়ি থেকে বের হয়ে ঈশাকে কল দিয়ে জানিয়ে দেয় আকাশ ইরাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে, রাত ৩-৪টার ভেতরে চলে আসবে। ঈশা ওর এবং ইরার বাবা মাকে কথাটা বলে দেয়, যাতে করে ওরা ইরা যে নিখোঁজ হয়েছে তা না জানে। আকাশ গাড়ি নিয়ে ওর আস্তানে চলে আসে। ওখানে এসে ওর যত লোকজন আছে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে কিবরিয়ার আস্তানার দিকে। ওখানে চারপাশে আকাশ ওর লোকেদের রেখে শুধুমাত্র আসিফকে নিয়ে ভেতরে যায়। ওখানে কিংকে দেখে কিবরিয়া অবাক হয়ে যায়, কেননা কিং কখনো এখানে আসেনি, কিন্তু আজকে আসলে কিবরিয়া অবাক হয়। আরে কিং, আপনি এখানে, তাও আবার আমার মতো মাফিয়ার কাছে? আমি এখানে কথা বলতে আসিনি, এখানে একটা মেয়েকে আটকে রাখা হয়েছে, আমি ওই মেয়েটিকে নিয়ে যেতে এসেছি। এ কি করে সম্ভব কিং? আমি এত কিছু জানি না, মেয়েটিকে আমার চাই। এদিকে কিবরিয়া কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে কিং এর কথা অমান্য করলে কিং কিবরিয়াকে মেরেও ফেলতে পারে। তাই কিবরিয়া বাধ্য হয়ে ইরাকে ছেড়ে দিল। এদিকে ইরা আকাশের সাথে আসতে চাইছে না, কারণ ইরা এক মাফিয়ার কাছ থেকে অন্য মাফিয়ার কাছে যাচ্ছে, সেজন্য। তাই আকাশ ইরাকে অজ্ঞান করে নিয়ে যেতে চাইছিল। তখনই রোজা ওখানে চলে আসে। রোজার সাথে ধাক্কা খেয়ে আকাশের মুখ থেকে মাস্ক পড়ে যায়। এতে করে রোজা আকাশকে চিনে ফেলে। এ কি, তুই এখানে? আর ইরাকে নিয়ে এভাবে তুই যেতে পারিস না। কিবরিয়া সাহেব, আপনি আকাশের কাছে ইরাকে কেন দিয়েছেন? আকাশ কোথায়? আমি তো কিং এর কাছে দিয়েছি। ও কিং নয়, ও আকাশ। আর ওকেই আমার বিয়ে করার কথা ছিল, কিন্তু কি করলেন? ওকে এত তাড়াতাড়ি করে ছেড়ে দিলেন। কি? ও তাহলে কিং নয়? কিন্তু তাহলে কিং এর ডান হাত আসিফ এই ছেলেটার সাথে কেন? কারণ আমি কিং, আবার আমি আকাশ। কি? তার মানে তুই এতদিন সবাইকে বোকা বানিয়েছিস? কথাটা বলে ওরা গুলি করতে থাকে। এদিকে আকাশের সাথে থাকা লোকগুলো গুলি করতে থাকে। আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে বের হয়ে গাড়িতে এনে রাখে এবং ওদের বলে দেয় ইরাকে যেন কেউ ওখান থেকে নিয়ে না যেতে পারে। এরাকে ওখানে রেখে আকাশ ভেতরে যায় এবং ওখানে একের পর এক লোকেদের মারতে থাকে। ওদের মারা শেষ হলে কিবরিয়া, রনি ও রোজা বাকি আছে, তাই আকাশ ওদের সামনে যায়। দেখুন মিস্টার কিবরিয়া, আপনাদের ইচ্ছে করলে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারবো না। আমি চাই আপনাদের একটা সুযোগ দিতে। বাকি রইল রোজা। দেখো রোজা, জোর করে কখনো ভালোবাসা হয় না, তাই আমাকে ভুলে যাও। কথাগুলো বলে আকাশ ওখান থেকে আসতে যাবে, তখনই রনি রোজাকে গুলি করে। আকাশ পেছনে তাকিয়ে রোজার এই অবস্থা দেখে। রনি ও ওর বাবাকে আকাশের লোকগুলো গুলি করে মেরে ফেলে। আকাশ ওখান থেকে বের হয়ে চলে আসে। ইরাকে নিয়ে আকাশ বাড়িতে আসে। কেউ কিছু জিজ্ঞেস করলে আকাশ বলে দেয় ইরা ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে এরা ঘুম থেকে আকাশকে দেখে, তাই দৌড়ে এসে জড়িয়ে ধরে। এদিকে দুপুরের দিকে আকাশ ও ইরার বিয়ে হয়ে যায়। রাতে যখন ইরাকে আকাশের রুমে বসানো হলো, তখন আকাশ ইরাকে বলল, ইরা, তোমাকে একটা কথা বলার ছিল। আমি জানি কি বলবেন।
ওই রাতের কিং তুমি ছিলে, তাই না? তুমি কি করে জানো? যখন আমাকে অজ্ঞান করেন তখন আমি তোমার আঙুলে আংটিটা দেখি, ওই আংটিটা দেখে। কথা দাও আমাকে কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম, তবে তোমাকে ওই পথ ছেড়ে দিতে হবে। তোমার জন্য সব ছেড়ে দিব। এরপর ওরা দুজন হারিয়েছে ভালোবাসায়, যেখানে কোনো মাফিয়া থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।